মৃত্যুকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক। বিভিন্ন লৌকিক, অলৌকিক এবং নানান সব ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব এই মৃত্যুকথক চ্যানেলের মাধ্যমে। পাশে থাকবেন। সত্য ভূতের গল্প 1। লেখকের নাম নেই, গল্পের নাম শীতের রাতের ভূত। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতের। অবশ্য ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেরই হয়ে থাকে। যাই হোক, সেই রাতের 2 দিন আগে আমি গিয়েছি দাদু বাড়িতে। আগেই বলে রাখি, আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল, চারিদিকে গজারি বন আর বাঁশের ঝাড়। আমাদের গ্রামের বাইরের মানুষ গেলে রীতিমতো ভয় পান। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটিতে দিনের বেলা যত সুন্দর লাগে, রাতের বেলা হয়ে ওঠে ততই ভয়ানক আর ভুতুড়ে। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচাতো ভাই সারাদিন একসাথে ঘুরে বেড়াই। আর আমাদের সাথী হয় ওর সাইকেল আর একটা চার্জার লাইট, যা অনেকটা দূরের বাজার থেকে চার্জ করে আনতে হতো। সেই দিন আমরা দুপুরের দিকে বের হয়েছি। গন্তব্য প্রায় 4 কিলোমিটার দূরে একটা কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা 2 ভাই বাড়ি ফিরছি। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হঠাৎ লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল। আকাশে চাঁদ ছিল না, তাই মুহূর্তের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে গেল। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানটা দিয়ে মানুষ সাধারণত রাতের বেলা চলাচল করতো না, কারণ আরেকটু সামনেই রয়েছে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ভেতরের রাস্তায় পাশে রয়েছে একটা কবর। সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামে নানান ভৌতিক কাহিনী প্রচলিত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা। আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু কিচ্ছু করার নেই। অনেক রাত হয়ে গেছে, তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাটি আমাদের ভালোভাবেই চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। সেই জায়গাটার কাছাকাছি এসে হঠাৎ সাইকেল সহ আমরা পড়ে গেলাম। সাথে সাথেই সামনের কবরের দিকে থেকে ভয়ানক জোরে জোরে খচখচ শব্দ হতে লাগলো। আমরা ভয়ে সাইকেল ফেলে উল্টো দিকে দৌড় দিলাম। একটু পর বাজার থেকে লাইট ঠিক করে আমরা 2 সাহসী ছেলে আর একজনকে নিয়ে সেই দিকে এলাম। দেখি সাইকেলটা ওইখানেই পড়ে আছে, আর সামনে থেকে কয়েকজন লোক আসছে। কাছে আসতেই তারা আমাদের জিজ্ঞেস করলো আমরা এখানে কোনো কিছু শব্দ কিংবা কোনো কিছু দেখেছি কিনা। কারণ যা বলল তার সারমর্ম এরকম, তাদের মধ্যে একজনের কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কবরস্থান থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগলো। সেটি শুনে তিনি দৌড়ে দিয়েছিলেন। আমাদের আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা আসলে কী। জবাবে আমি কিছু বলার আগেই ভাই বলে ফেলল, হুম, আমরাও শুনেছি সব। মেয়ে লাশের গল্প, লেখা স্বপ্নের পথিক। কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দর কিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্দর কিল্লা এদিকেই, JM সেন হলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবতেছি ওর সাথে দেখা করেই পরেই যাই। ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে নিয়ে ওকে আমি ঘর থেকে বের করে নিয়েই আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম DC হলে। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটি জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোনে। এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ। শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কী করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে DC হিলে মঞ্চে থাকা
জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূর বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই, কিন্তু রাত তো হয়ে এলো, শীত পড়তেছে। একলা একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড় নেই, সালোয়ার কামিজটা পরা মেয়েটি। চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, আবছা আবছা আলোতে কিছুটা দেখছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে, আবার কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালিই হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা নিরাপদ না ভেবে বের হয়ে এলাম। রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় আসলাম। আমার বাসা কাপ্তাই রাস্তার মাথা পড়ে কাজীর হাট ভিতরের গলিতে। 1 নং কালুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গাও দেখি থমথমে। মনে একটা সংশয় হলো, অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনোটা বাস যাচ্ছে না, যাচ্ছে বহদ্দার হাট পর্যন্ত। ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নেরা আমার কাছে আসতে আর যাচ্ছে। আজব চিন্তারা আমার পাশে এসে বসে আছে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পেছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখতে পারিনি। বয়স আর কত হবে? আনুমানিক 20-21 হবে হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না, বেশ অপরূপ দেখতে। কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয় অন্য কিছু মনে এনে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের, বিকৃত চেহারার। ঠিক তাকাতে যেন ভয় হয়। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে। হাতগুলা দেখতে কী রকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। আমার তো ঠান্ডায় যায় অবস্থা। গায়ে জ্যাকেটও পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এভাবে করতে করতে সব যাত্রী কোনো সময় নেমে গিয়ে কম গেছে টের পাইনি। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর, এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছি। বাস আর কালুরঘাট যাবে না, কারণ কালুরঘাট রাস্তার যাওয়ার মতন যাত্রী নেই। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই ঘুরতে দেখি 11:58। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোনো সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে, আবার আমার আগে আছে ভাবতেই পারছি না। এত তাড়াতাড়ি ক্রস করলো কীভাবে? আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটার চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক না। আমি মেয়েটির থেকে 20 হাত দূরে। ভালো করে খেয়াল করতে দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি
মেয়েটি কেমন যেন রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত প্রেত নিয়ে এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কী এসব ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে, শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা। হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখ অন্ধকারে দেখছি। রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না। সব কিছু যেন স্থির হয়ে আসছে, মনের দম ফুরিয়ে যাবার উপক্রম। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশের একটা তারাও নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসের দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছাতে শুকনা জায়গায় একটা পিচ্ছিল আছাড়ও খেলাম, তবে ভাগ্য ভালো পড়ে যায়নি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো যা আমার জীবনে ঘটেনি। কিন্তু মনে আমার এখনও একই প্রশ্ন, মেয়েটি কোথায় গেল? গল্প 3, ডাল খেকো জিনদের ঘটনা। ঘটনাটি 1970-80 এর মধ্যে। আমাদের পুরাতন বাড়ি যমুনা নদীর একটা শাখা নদীর তীরে অবস্থিত। সেই বাড়ির পাশে একটা পরিত্যক্ত কালী মন্দির ছিল। মন্দিরের সাথে বিশাল একটা বড়ই গাছ ছিল। আমার বাপ চাচারা 5 ভাই 5 বোন। 3 নাম্বার বোন মানে আমার সেজ ফুফু দুপুরবেলা সেই বড়ই গাছে উঠছে বড়ই পাড়ার জন্য। তখন সেখানে ডাল রান্নার ঘ্রাণ আসছিল। ডালে ভাগাড় দিলে যেমন ঘ্রাণ আসে তেমন। আমার ফুফু গাছ থেকে নামতে নিয়ে সেই মন্দিরের ভেতর পড়ে যায়। পড়ে গেলেও খুব একটা ব্যথা পায়নি। সেখান থেকে বাড়ি আসার পর ফুফুর সেই রকম ননস্টপ মাথা ব্যথা। আমার দাদির একজন আত্মীয় বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি এসে ঝাড়ফুঁক করে পানি পড়া দেন। সেটা খেয়ে আল্লাহর রহমতে ব্যথা সেরে যায়। পরে জিন হাজির করে জানা যায় সেখানে ডালখোর জিনেরা থাকে। ফুফু গাছ থেকে পড়ে গিয়ে নাকি জিনেদের ডালের পাতিলে ফেলে দিয়েছিল, সেই জন্য রেগে গিয়ে তারা পেটে যন্ত্রণা দিয়েছিল। ঘটনাটা এই পর্যন্ত। আমার আব্বা বলে প্রায় দিনই দুপুরবেলা সেই মন্দিরের ওখানে ডালের ঘ্রাণ পাওয়া যেত। সেই সময় আশেপাশের বাড়িগুলোতে খোঁজ নিত কেউ ডাল রান্না করছে কিনা। কেউই ডাল রান্না করেননি তখন। সেই জায়গা এখনও আছে, কিন্তু মন্দিরটা নেই, নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছিল। এখন আবার সেই জায়গা জনবসতিতে ভরে গেছে। ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয়। ফুফুর পেট ব্যথা সেরে যাওয়ার পরে থেকে আমাদের পরিবার সেই জায়গার প্রতি একটু ভয় এবং অনেকটা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকত। মন্দিরটা নদীর ভাঙনে বিলীন হয়ে গেলেও জায়গাটি কোনোভাবে অন্যরকম অনুভূতি জাগাত। এরপরের ঘটনা 1985 সালের দিকে। আমার বড় চাচা, যিনি খুব সাহসী স্বভাবের ছিলেন, একদিন সন্ধ্যার সময় সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন দূর থেকে কার যেন ছায়া মন্দিরের পুরনো জায়গাটায় বসে আছে। সন্ধ্যার আলো আধারে চাচা ভাবলেন হয়তো কোনো প্রতিবেশী, কিন্তু কাছাকাছি যেতেই দেখেন সেই ছায়াটি ধীরে ধীরে বড় হচ্ছে। অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে, যেন পুড়ে যাওয়া ডালের মতো। চাচা ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসেন। পরদিন তিনি বিষয়টি বাড়িতে জানান। দাদি বিষয়টি গুরুত্ব দিয়ে আবার সেই বুজুর্গ আত্মীয়কে ডাকেন। বুজুর্গ ব্যক্তি আসার পর জানালেন জায়গাটি শুধু জিনেদের বাসস্থান নয়, বরং সেখানে একদল ক্ষুধার্ত ডালখোর জিনদের নেতা ছিল। সে এখনও রাগে ফুঁসছে। বুজুর্গ লোকটি জায়গাটি শুদ্ধ করতে এক বিশেষ রীতির আয়োজন করেন। তিনি সবাইকে বলেন একটি পাতিলে ডাল রান্না করতে হবে এবং তা ওই জায়গায় রেখে দিতে হবে। রাতভর সেটি সেখানে থাকবে। সকালে গিয়ে দেখা গেল পুরো পাতিল খালি, শুধু কিছু পোড়া চিহ্ন পড়ে আছে। সবাই ভাবল হয়তো সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু এখানেই মজা। এরপর থেকে পরিবারের কেউই আর ডাল খাওয়ার সময় ঠিকঠাক স্বাদ পেত না। যতই মশলা আর স্বাদ অনুযায়ী রান্না করুক, ডাল সবসময় পানসে লাগত। যেন সেই ডালখোর জিনেরা শুধু জায়গা নয়, তাদের ডাল খাওয়ার আনন্দও চিরতরে নিয়ে গেছে। গল্প 4, ভয়ঙ্কর পুকুরের সত্যিকারের ঘটনা। আজ থেকে প্রায়
10-12 বছর আগের কথা। আমাদের গ্রাম তখন বেশ নিরিবিলি ছিল। শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজে ঘেরা একটি জায়গা। আমাদের বাড়ির বিপরীতে একটি বড় পুকুর ছিল। পুকুরটি এলাকার মানুষের কাছে একটি আকর্ষণীয় জায়গা ছিল। এটি শুধু গোসল করার জন্য নয়, মৎস্য চাষ এবং স্থানীয় ছোটোখাটো উৎসবের জন্যও ব্যবহৃত হতো। সেদিন ছিল এক শুক্রবার। শুক্রবার এলেই আশেপাশের মানুষজন এবং দূরবর্তী এলাকার লোকেরা দল বেঁধে পুকুরে আসতো গোসল করতে। শুক্রবারের সকাল থেকে বিকেল পর্যন্ত পুকুরের আশেপাশে যেন একটি মেলা বসতো। সেদিনও তেমনই ছিল। একদল ছেলে এসেছিল পুকুরে গোসল করতে। তারা এসেছিল প্রায় 40 মিনিট দূরের একটি এলাকা থেকে। তাদের মধ্যে একটি ছেলে ছিল যার নাম আর জানা যায়নি, কিন্তু তার ঘটনা সেদিন সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। ছেলেটি ছিল একজন দক্ষ সাঁতারু, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সাঁতার কাটার সময় সে হঠাৎ পানিতে তলিয়ে যায়। পুকুরের আশেপাশে তখন প্রচুর মানুষ ছিল। চিৎকার চেঁচামেচি শুরু হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। অনেকেই ছুটে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কিছুই করা সম্ভব হয়নি। ছেলেটির সঙ্গের ছেলেরা বলেছিল সে হঠাৎ ডুবে যায়, কিন্তু কিছু মানুষ বলছিল এটি একটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পনা কিংবা পরিকল্পিত কিছু। কেউ কেউ বলেছিল ছেলেটির বন্ধুরা দুষ্টামি করতে গিয়ে তাকে পানিতে চেপে ধরছিল, যা তার মৃত্যুর কারণ হয়েছিল। তবে আরও ভয়ঙ্কর একটি গুজব ছড়িয়ে পড়ে। এলাকার প্রবীণরা বলতেন পুকুরে গভীরে কিছু অদ্ভুত জিনিস ছিল, যা লোককে গভীরে টেনে নিয়ে যেত। কেউ বলতো এটি বুড়িগঙ্গা নদীর কোনো রহস্যময় স্রোতের অংশ, যা পুকুরটির গভীরে যুক্ত। আবার কেউ বলতো পুকুরটির মাঝে একটি বিশেষ গভীর পয়েন্ট ছিল, যা মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছিল। ছেলেটি ছিল তার মায়ের একমাত্র সন্তান। তার বাবা মারা গিয়েছিল, তার মা ছেলেটিকেই নিয়ে বেঁচেছিল। সেদিন মা যখন পুকুর ঘাটে ছুটে এলো, তখন তার কান্না সবার হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল। সেই হাহাকারের শব্দ যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। আশেপাশের 4-5টা এলাকা থেকেও মানুষ ছুটে এসেছিল। পুকুরটি নিয়ে আরও নানান কথা শোনা যেত। এক সময় এটি ছিল একটি চাষের জমি, যা পরে খনন করে পুকুরে পরিণত করা হয়। স্থানীয় মানুষরা বলতো পুকুরটির তলায় কোনো প্রাকৃতিক গভীরতা বা স্রোতের মতো কিছু ছিল, যা অদ্ভুতভাবে লোকজনকে গভীরে টেনে নিয়ে যেত। সেই ঘটনার পর পুকুরটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর সাহস করে সেখানে সাঁতার কাটতে যেত না। কয়েক বছর পর পুকুরটিকে মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়। তবে সেই শুক্রবারের ঘটনাটি আজও এলাকাবাসীর মনে এক দুঃখের স্মৃতি হয়ে বেঁচে আছে। গল্প 5, লুবনার নিজের চোখে দেখা ভূত। আমার নাম লুবনা। আমি একটা ঘটনা বলছি, নিজের চোখে দেখা। আমি তখন ছোট ছিলাম, ক্লাস 3-4-এ পড়ি এমন। আমার ফুফু বাসায় বেড়াতে গিয়েছিলাম। তাদের বাড়ি ছিল সাতক্ষীরার নগরঘাটা গ্রামে। তাদের গ্রামের পরিবেশটা একটু অন্যরকম। কোনো কোনো জায়গা জুড়ে শুধুই বাঁশবাগান, আবার কোনো কোনো জায়গায় শুধু আম, কাঁঠাল, লিচু বাগান এমন। আর ওই বাগানের মধ্য দিয়েই ছিল যাওয়া আসার পথ। তো এবার আসি মূল কথায়। আমরা যেদিন বেড়াতে গিয়েছিলাম, ওই দিন আমার একটা কাকুকে নিয়ে আমার ফুফা বাজারে গিয়েছিল আমাদের জন্য বাজার করতে। ফুফা ওই দিন আমাদের জন্য মাছ, মুরগি, দই, পেঁয়াজু এসব কিনে কাকুকে সাইকেল দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তখন প্রায় সন্ধ্যা। কাকু সাইকেল নিয়ে আসছে ওই বাগানের মধ্য দিয়ে। উনি যখন বাড়ির কাছে আসলো, তখন আমার ফুফুর যা দেখলো কাকু সাইকেল নিয়ে পড়ে গেছে। আমরা সবাই যে দেখি কাকু কেমন ব্যবহার করছে, একবার হাসছে আবার কাঁদছে, আর শুধু বলছে সাইকেলে কে বসে আছে সব খেয়ে ফেললো। আমার আম্মু তখন কাকুর গায়ে দোয়া পড়ে ফু দিতে লাগলো। তারপরও কাকু বলতে লাগলো সাইকেলে বসে আছে। আমরা সত্যিই যে দেখলাম যে মাছ কিনে দিছিল তার মাথা নেই, পেঁয়াজ আলুগুলো সব ব্যাগের ভিতর ছড়িয়ে আছে। পরদিন সকালে হুজুর ডেকে কাকুকে ভালোভাবে ফু দিয়ে নেওয়া হয়। তারপর তার মুখ থেকে শুনতে লাগলাম সে যখন আসছিল বাড়ির দিকে, তার সাইকেলের পিছনে কে যেন বসছিল।
অনেক ভারী। আর সে নাকি বাজারের ব্যাগের ভেতর দিয়ে হাত দিচ্ছিল আর খাচ্ছিল। কাকু নাকি বলছে, কে কে, কিন্তু কোনো কথা বলেনি। এসব কাকুকে বাড়ির সামনে এসে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেয়। দ্বিতীয় ঘটনাটি বলছি। আমার আম্মু, নানু, নানি, দাদু দাদিদের মুখ থেকে শোনা কথা। আমি তখন অনেক ছোট। আমার আম্মু আমাকে নিয়ে তখন দাদু বাড়ি যেত। আমার দাদু বাড়ি ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাতে, আর আমার নানু বাড়ি পাইকগাছায়। তো আমার নানু বাড়ি থেকে দাদু বাড়ি আসতে গেলে তখন দুইটা নদী পার হয়ে আসা লাগতো। একটা বড়দল নদী, একটা মানিকখালী নদী। তো এবারে আসি আসল কথায়। আমার ছোট খালামণি একদিন আমার দাদু বাড়ি আসছিল তাল নিয়ে। মানিকখালী নদী পার হওয়ার সময় মাগরিবের আজান দিয়েছিল, আর ওই জায়গাটা তেমন ভালো ছিল না। আমার আন্টির সে বাড়ি এসেই কেমন করতে লাগলো। আমাদের বাড়ির সামনে ছিল খেজুর গাছ। সে নিমেষেই খেজুর গাছে উঠে গেল, কাঁচা পাতা এক টান দিয়ে ছিঁড়ে ফেলল। আমার দাদুকে গলা টিপে ধরছিল ঘুমের মধ্যে। তারপর হুজুর ডেকে আনা হয়। পরে জানা যায় যে আন্টির ঘাড়ে 3টা জিন ছিল। পরে ভালো করে দোয়া কালাম পড়ল, ঝাড়ফুঁক করা হয় এবং জিনদের তাড়ানো হয়। মজার ব্যাপার হলো, তারা যে গেছে তার প্রমাণ হিসাবে তারা যাওয়ার সময় কলস মুখে নিয়ে গেছিল। গল্প 6, অপরিচিত সুগন্ধ। এক রাতের অভিজ্ঞতা। আমাদের বাসায় আমি, আব্বু, আম্মু আর আমার ছোট ভাই থাকি। তবে আজকের রাতটা একটু অন্যরকম। আব্বু অফিসের কাজে রাতের শিফটে, আর আম্মু ও ছোট ভাই মেজো খালার বাসায় গেছে। বাসায় আমি একদম একা। রাত 3:13 বাজে। কিছুদিন ধরে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম, কিংবা লাগছিল। ঘুমও আসছিল না। ভাবলাম তাহাজ্জুদ নামাজটা পড়ে নিই, হয়তো মনে প্রশান্তি আসবে। অজু করে রুমে ফিরে এলাম, জায়নামাজ বিছালাম, রুমের লাইট বন্ধ করে দিলাম। রান্নাঘর থেকে সামান্য আলো এসে রুমটাকে অন্ধকারের মাঝে হালকা আলোকিত করে রেখেছে। আল্লাহু আকবার বলে হাত বাঁধতেই আচমকা রুমের দরজা বিকট শব্দে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। একই সময়ে আমার পিছন দিক থেকে পরিষ্কার শুনতে পেলাম, ঠিক আমার কণ্ঠের সাথে মিলেই আরেকজন বলল, আল্লাহু আকবার। আমার শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেল আতঙ্কে। পুরো শরীর কেঁপে উঠল। কিন্তু নামাজের মাঝে আছি, মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না। ভয় পেলেও মন শক্ত করে নামাজ চালিয়ে গেলাম। নামাজ শেষে দরজা খোলার জন্য হাতটা বাড়াতেই হঠাৎ অনুভব করলাম তুলার মতো কিছু একটা আমার হাতে স্পর্শ করলো। চমকে উঠে দ্রুত দরজা খুলে দিলাম, সাথে সাথে রুমের লাইটটাও জ্বালিয়ে দিলাম। আতঙ্কে দম বন্ধ হয়ে আসছিল। চারিপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। রাত অনেক হয়ে গেছে, কাউকে ডাকার সাহস পেলাম না। আম্মুকে কল দিতে ইচ্ছা করছিল, কিন্তু এত রাতে চিন্তা করবে বলে জানালাম না। নিজেকে শান্ত করার জন্যে ফোনে কুরআনের সূরা ছেড়ে দিলাম। 2 হাত মুখে নিয়ে ভাবছিলাম আসলে কি হয়েছিল আমার সাথে। ঠিক তখনই আশ্চর্যজনকভাবে আমার হাতে এক অদ্ভুত সুগন্ধ টের পেলাম। এমন সুগন্ধ আগে কখনো টের পাইনি। মিষ্টি, মনোমুগ্ধকর, কিন্তু সম্পূর্ণ অপরিচিত। একটা ব্যাপার বলা হয়নি। আমার রুমের পিছনের জানলা দিয়ে সোজা কবরস্থান দেখা যায়। আমার বাসার ঠিক পাশেই সেই কবরস্থান। শেষ কথা, আমি জানি না সেই রাতে আমার সাথে যা ঘটল তা বাস্তব ছিল নাকি কল্পনা, কিন্তু সেই অচেনা কণ্ঠস্বর, দরজার ধাক্কা, তুলার মতো ছোঁয়া আর সেই অপার্থিব সুগন্ধ, সব কিছুই সত্যিই ঘটেছিল। কেউ কি সত্যিই আমার সাথে ছিল সেদিন, নাকি আমি একাই ছিলাম? গল্প 7, এটা কোনো সাধারণ কুকুর ছিল না। পাশের গ্রামে ইসলামিক মাহফিলে গিয়েছিলাম। তখন রাত প্রায় 11টা। গ্রামটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। মাহফিল শেষে বাড়ি ফিরতে গিয়ে কোনো গাড়ি কিংবা রিক্সা পেলাম না, তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে আসতে হলো। আমরা 3 জন ছিলাম একসঙ্গে। আশেপাশে অন্ধকার, রাস্তার 2 পাশে গাছপালা, বাতাসে যেন একটা অদ্ভুত গা ছমছমে অনুভূতি। হাতে কোনো খাবার ছিল না, শুধু ব্যাগ আর মাহফিলের তসবিহ। রাস্তার মাঝখানে এসে দেখি কিছু কুকুর রাস্তার পাশে বসে আছে। কুকুরের সংখ্যা 6-7টা হবে। আমাদের দেখে তারা একবার চেয়ে আবার নিজের কাজে মন দেয়। হঠাৎ দেখি তাদের মধ্যে একটি কুকুর আমাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। মনে হচ্ছিল কুকুরটা খুবই শান্ত।
আমরা ভেবেছিলাম হয়তো একটু এগিয়ে থেমে যাবে, কিন্তু না, কুকুরটা আমাদের সঙ্গী হয়ে গেল। আমরা হাঁটছি, কুকুরটা আমাদের পিছু পিছু আসছে। আমরা যেখানে থামি সেও সেখানে থামে। তাড়িয়ে দিলেও কিছুক্ষণ পর আবার আমাদের পেছনে এসে দাঁড়ায়। অদ্ভুত বিষয় হলো, কুকুরটা কোনো শব্দ করছিল না। তার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল গভীর কিছু লুকিয়ে আছে। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম। চারপাশে গাছের ছায়া এমন যে মনে হচ্ছিল আমরা একটা অন্য জগতে ঢুকে গেছি। বাতাসে একটা হালকা গন্ধ, মাটি আর ভেজা পাতার মিশ্রণ, কিন্তু তাতে যেন একটা অচেনা গন্ধও ছিল। আমার দুই বন্ধু যখন তাদের বাসায় চলে গেল, আমি তখন একা। কুকুরটা তখনও আমার পেছনে আসছে। আমি ছোটবেলা থেকেই কুকুরে ভয় পাই, তাই মনটা অস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল কুকুরটার চোখের মধ্যে কিছু অদ্ভুত একটা আছে। একসময় মনে হলো, এটা কি সত্যিই কুকুর নাকি অন্য কিছু। বাসায় পৌঁছানোর সময় খেয়াল করলাম কুকুরটা একদম গেটের সামনে এসে বসে পড়ল। আমি বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম। ভেতর থেকে তাকিয়ে দেখি কুকুরটা নড়ছে না। তার চোখের দৃষ্টি আমার দিকে স্থির হয়ে আছে। আমি যতই চেষ্টা করি কুকুরটার সে অদ্ভুত দৃষ্টিটা আমি ভুলতে পারি না। মনে হচ্ছিল যেন সেটা আমাকে কিছু বলতে চায় বা আমার ভেতরে কিছু দেখতে পাচ্ছে। রাতে শোয়ার পরেও মনে হচ্ছিল কেউ যেন জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। একসময় ঘুমিয়ে পড়ি, কিন্তু এক অদ্ভুত স্বপ্ন দেখি। কুকুরটা আমার সামনে এসে কথা বলছে। তার কণ্ঠটা মানুষের মতো, আর সে আমাকে বলছে, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি জানো না আমি তোমার সঙ্গী। আমি ঘুম থেকে উঠে কাঁপতে শুরু করলাম। বাইরে তাকালাম, কুকুরটা তখনও গেটের সামনে বসে আছে। সকালে উঠে দেখলাম কুকুরটা আর নেই, কিন্তু মাটিতে তার পায়ের ছাপগুলো এখনও ভেজা ছিল, যেন কয়েক সেকেন্ড আগেই সে হেঁটে গেছে। গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মনে হলো এটা হয়তো কোনো সাধারণ কুকুর ছিল না। গল্প 8। ও ভূতনা আমার বন্ধু। বন্ধুদের সাথে কক্সবাজার যাচ্ছিলাম। আমরা সোহাগেই ছিলাম। আমি জানালার পাশে বসে পর্দার ফাঁক দিয়ে বাইরে দেখছিলাম। এক বন্ধুর কথা মনে পড়ে। সে চীনে পড়তে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। সে দেশে থাকতে সবাই মিলে কক্সবাজার যেতে চেয়েছিল। আমরা গেলাম, তবে সে ছিল না। একটু আফসোস হলো ওর জন্য। বেচারা বেঁচে থাকলে হয়তো একসাথে থাকতাম। বাস যখন চলা শুরু করে, উপরে স্লিপার অংশে আমাদের দুজন সিট নেয়, আমরা নিচে বসি। বাস যখন ঢাকা সায়েদাবাদ ক্রস করে একটা ব্রিজে উঠে, নামটা মনে নেই, তখন উপর থেকে ফাহাদ বলে ডাক শুনি। যে বন্ধুটা চিনে গেছিল ওর ভয়েস। আমরা দুজন মুখ চাওয়াচাওয়ি করি, দুজনেই ভয়েস শুনছি। ঘন্টা 2-1 যাওয়ার পর কুমিল্লার আশেপাশে বাস থামে, ব্রেক দেয়। আমরা বাইরে কফি খাচ্ছিলাম। একটা ফ্রেন্ড টয়লেটে যায়, তার ভাষায়। আমি দ্রুত টয়লেটে ঢুকে পড়ি। সব খালি ছিল। আমি বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখ মুখে পানি দিচ্ছিলাম। দ্বিতীয় ঝাপটা চোখে দিতেই মনে হলো পাশে কেউ দাঁড়িয়েছিল। আমি বাম দিকে তাকাতেই দেখি কেউ চলে গেল দরজার কাছ দিয়ে। একটা ছায়া দেখলাম। আমরা কফি খাচ্ছিলাম আর রাজুর কণ্ঠে শুনেছি বলে আলাপ করছিলাম। রবিন তখন টয়লেট থেকে চোখ বড় করে বের হয়ে আসে, পানি খায়, তারপর হোটেলের পাশের সিঁড়িতে বসে বলে, দোস্ত, রাজুর মতো কাউকে দেখেছি, একদম পাশে ছিল। আমরা তখন বললাম, বাসের ভেতরেও স্পষ্ট ওর ডাক শুনেছি। আমরা কলাতলির পাশে সাইমনে ছিলাম এক রাত, এবং মারমেইডে এক রাত। মারমেইডে যখন যাই, রাতে গান হচ্ছিল। তখন কিচেনের পাশে কাঠের টেবিলে বসা ছিলাম সবাই। দূরে বালির মাঠে এক পাশ থেকে আরেক পাশে দৌড়ে একজন চলে গেল। আমাদের একজন মাঠে দাঁড়িয়ে আমাদের ছবি তুলছিল। তখন রাজুর গায়ে যে ধরনের ঘ্রাণ, তেমনটা খুব গাঢ় করে ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত নিজেদের রুমে চলে যাই। আমরা পরের দিন ইনানির প্ল্যান বাতিল করে ঢাকা ফিরে আসি। আমাদের কারো সমস্যা হয়নি, তবে একজন গত হওয়া লোকের অদ্ভুত উপস্থিতি আমাদের ভয় থেকেই ছিল। ও ভূতনা আমার বন্ধু। গল্প 9। মহিলা ও বাচ্চা ভূত প্রেতের কাহিনী। সত্য ঘটনা। সত্যি ঘটনা অবলম্বনে ঘটনাটি আমার এক মামার কাছ থেকে শোনা, এবং লোমহর্ষক ঘটনাটি ঘটে মামাসহ আরও একজনের সাথে। তো মামা আমার দুঃসম্পর্কের। মামার বন্ধু নৌকা হয়ে আসছিল গাড়ি চালাচ্ছিল মামার বন্ধু। তারা যখন নৌকা
হাঁটাতে পৌঁছলো তখন ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 3টা। তারা মাইক্রোবাস করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায়। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারিদিকে বিল, আশেপাশে কোনো বাড়িঘর নেই, তাছাড়া রাত বাজে 3টা। এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করে না, তো সে মামাকে বলল, তুই না গেলে না যাস, আমি যাব। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল এক মহিলা, বয়স আনুমানিক 40 কি 45। তারা মহিলাকে বলে, এত রাতে আপনি এখানে, কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুপিয়ে কাঁদতে থাকে। মহিলার কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকে। মামার বন্ধুকে বলে, মহিলার সাথে যাওয়ার দরকার নেই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধুটি মামার কথা না শুনে মহিলার পেছন পেছন যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও যায় তার সাথে। কিছু দূর যাবার পর মহিলাটি পোটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে ওঠে। মামা এবং বন্ধু যে দেখে পোটলার ভেতরে একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে ওঠে যে, চল মহিলাটি আমরা সাথে করে নিয়ে যাই, এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়া উচিত হবে না। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাটি গাড়ির পিছন সিটে বসিয়ে গাড়ি চালাতে থাকলো। সময় তখন রাত 3:50। কিছু দূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটির মাথাহীন দেহ। সাথে সাথে পেছন দিকে দেখে মহিলাটি ঠিক হয়ে আছে, কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকায় তখন সেই একই দৃশ্য। মামা তখন তার বন্ধুকে দেখতে লাগলো এবং কি দেখতে বলল। বন্ধুটিও একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচণ্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঢেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করে মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামারা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতে তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তো তাদের গাড়িতে বসা ছিল। তারা গাড়িটি থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পেছনে মহিলাটি নাই, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখের মনি নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধুটি সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো এই ভেবে, যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত দূর সোরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দেখে বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবিয়ে খাচ্ছে। এটা দেখে মামা গাড়ির গতি আরও বাড়িয়ে দিল এবং মামা নাকি আরও 2বার মহিলাটি দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যে সকাল হয়েছে, তো মামা দেখে রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলছে। ঘড়িতে তখন সকাল 7:25। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কেউ নেই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়টিতে বাচ্চাটা ঢাকা ছিল। মামা যেয়ে দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তার কয়েকজন লোককে ডেকে আনলো এবং কি ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনের সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলি আর নেই। লেখা সানভি আহমেদ। গল্প 10। তখনও অ্যাপার্টমেন্টসের ছাদে তালা ঝুলিয়ে রাখার চল শুরু হয়নি। টাকা দিয়ে মালিকানা কেনা, সবাই ছাদে অবাধে যেতে পারতেন। তবে মুশকিল হলো সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত ছাদে যাওয়া নিয়ে। সাধারণত তখন বিকালে ছাদে ওঠা ছিল অবধারিত। বিকাল থেকে সন্ধ্যায় ছাদে সবাই কম বেশি উঠতই, সেই হিসেবে ছাদ খোলা রাখা হতো। এরপরে রাতে কারেন্ট যাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা এখানকার জেনারেশন জানেই না। জেনারেটর কেনা হয়নি বিধায় অ্যাটলিস্ট 10টা পর্যন্ত ছাদ খোলা রাখাই হতো।
কিন্তু দুষ্টু লোকেরা একটা ফায়দা নিল। ছাদে উঠে এই সময়টা আজে বাজে কাজ করা শুরু হলো। এদিকে মালিক নিরুপায়। ছাদ পূর্ব ঘোষণা অনুযায়ী খোলা রাখতেই হবে। বাজে কাজ করা লোকেরা আবার ক্ষমতাশালী। বেশ মুশকিলের মধ্যে মালিক বেচারার অবস্থা যায়। ছাদে ওঠা বন্ধ না রেখেই উনি আলাদা এমন বুদ্ধি বের করলেন যেটায় আজে বাজে লোক উঠে ছাদে ওঠাই বন্ধ করে দেয়। আমেরিকায় বড় মেয়ের কাছে চিঠি লিখে একটি ভুতুড়ের দল কেনার আবদার করলেন। মেয়ে কোনো এক হ্যালোউইন উৎসবে বাবাকে ছবি পাঠিয়ে দিয়েছিল একটি ভয়ঙ্কর দলের। তাকে প্রথম, দ্বিতীয়, এমনকি তৃতীয়বার দেখলে আসলেই মনে হবে সেই দল 1 মাস পরেই দেশে এসে পড়ল। ভদ্রলোক সময় মতনই ছাদের একটি জায়গায় সেই দল স্থাপন করে দিলেন। সত্যিই আজে বাজে লোকেরা ছাদে উঠেই খিচুনি ওঠা ভয় পেয়ে বাবা গো মাগো বলে নেমে যেত। আগেই প্ল্যান করে রাখার ফলে সেই লোকেরা নামার পরপরই দলটা সরিয়ে দেওয়া হলো। পরে লোকজন সহ মালিক গিয়ে হম্বিতম্বি করলেন। দল কোথাও নেই। চোখের ভুল, মনের ভুল ইত্যাদি বলে সেদিন কেটে গেল। পরের দিন আর রাখা হয়নি। আজে বাজে মতলবে যাওয়া লোকজন যখন ভুলে গেল তখনই আবার দলটা উপস্থিত। এভাবে 3বার রাখার পরে ওরা যথেষ্ট ঘাবড়ে গেল। বাড়িওয়ালা একজন হুজুরের সাথে পরামর্শ করে বললেন, ছাদে আজে বাজে কাজের জন্যেই ওই প্রেতাত্মার আগমন, তাই এইসব বন্ধ করতে হবে। তারা নিজেদের ভুল বুঝতে পারলেও বাজে কাজ বাদ দিল। ছাদে আর কখনোই বাজে কাজ হয়নি, আর দলটা রাখার প্রয়োজন হয়নি। সেটা জায়গা মতন তুলে রেখে দেওয়া হলো। প্রায় 2 মাস পরে একদিন স্বয়ং বাড়িওয়ালা ছাদে গিয়েছেন কি একটা কাজে। ছাদে লাগানো দোলনায় সেই দল দেখে ঘাবড়ে গেলেন। কি সর্বনাশ! লুকিয়ে রাখা দলটা কে এনে রাখলো? উনি এদিক ওদিক তাকিয়ে আস্তে ধীরে দলটা নিয়ে নেমে গেলেন। সেদিন পুরো অ্যাপার্টমেন্টে বলতে গেলে তার পরিবারই আছে। ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে ছিল। মানুষ সমান পুতুলটা নিয়ে আগের জায়গায় রাখতে গিয়েই রক্ত হিম হয়ে গেল। এই কি, পুতুল আগের জায়গায় আছে! তখন তার হাতে দলটা নড়ে উঠল। মাটিতে ফেলে দিতেই সেটা উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পরেই সেই পুতুলটা হুট করে ফেলে রাখা পুতুলের ভিতর যেন মিলিয়ে গেল। এই পুতুলটার ভিতরে কি তাহলে সত্যিই কোনো আত্মার জিন এসে বসবাস করছে? গল্প 11। চাচাতো বোনকে কাফির জিন এসে বশ করছে। সত্য ঘটনা অবলম্বনে, দয়া করে কেউ ফান হিসেবে নিয়েন না, সিরিয়াস ব্যাপার। আমরা পুরো পরিবার মিলে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, চাচার বাড়িতে। প্রথম দিনটা ছিল আনন্দ আর আড্ডায় ভরা। তবে দ্বিতীয় দিন বিকেলেই ঘটল এক আশ্চর্য ঘটনা, যা আমাদের সবাইকে হতবাক করে দিল। সেদিন বিকেলে আমরা বাইরে যাওয়ার জন্য সবাই সাজগোজ করছিলাম, কিন্তু মাগরিবের আজান পড়ায় সিদ্ধান্ত হলো আমরা আর বাইরে যাব না। তবে আমার এক চাচাতো বোন জেদ ধরল ও যাবেই। ভাবির কাছে অনেক অনুরোধ করার পর আমরা বের হলাম। ওর সেদিনের সাজগোজ ছিল অসাধারণ। সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করছিলাম। গ্রামের কিছু মুরব্বী মহিলা বলছিলেন এই বেলায় বের হলে জিন ধরবে। জবাবে ও মজা করে বলল, আমি তো এটাই চাই, জিন ধরলে সবাইকে জ্বালাবো। আমরা ধানের ক্ষেতের দিকে হাঁটলাম। ক্ষেতের পাশেই ছিল একটা মরা নদীর শাখা। সেখানেও ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবি তুলতে শুরু করলো। আমি রাগ করে বললাম, এবার চলো বাসায়, না হলে আমি চলে যাচ্ছি। এরপর সবাই মিলে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমরা আড্ডা দিতে বসেছিলাম। রান্না বান্না চলছিল আর নাস্তা তৈরি হচ্ছিল। তখন হঠাৎ ওর অদ্ভুত আচরণ শুরু হলো। মাতলামির মতো কথা বলছিল, অস্বাভাবিক ইংরেজি বলছিল আর হাসছিল। আমরা প্রথমে ভাবলাম মজা করছে, কিন্তু কিছুক্ষণ পর ও বলল ওর শরীর ভারী হয়ে গেছে। আমরা টক পানি খাওয়ালাম, মাথায় পানি ঢাললাম। কিছুটা শান্ত হলেও ওর চোখ লাল হলো, আগুনের মতো জ্বলছিল। ও কান্না করে বলছিল, আমি মরতে চাই না আম্মা, আমাকে মাফ করে দিও। এরপর হঠাৎ নিজের গলা 2 হাতে টিপে ধরল। আমরা 5 জন মিলে অনেক কষ্ট করে ওর হাত সরালাম। এভাবে প্রায় 20-30 বার ওর দাঁতের সঙ্গে দাঁত লেগে যাচ্ছিল। ও বারবার বলছিল, আমি এখানে থাকতে পারছি না, এই রুমে সাদা কাপড় পরা লম্বা পুরুষ মানুষ দেখছি। আমরা ভয়ে অন্য রুমে নিয়ে গেলাম, কিন্তু একই ঘটনা সেখানেই ঘটল। ওর হাত পা বেঁকে যাচ্ছিল, শরীর শক্ত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ওর শরীরে 10 জন পুরুষের শক্তি জমা হয়েছে। অবশেষে রাত 11টার দিকে তাকে এক আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময়
কয়েকজন পুরুষ মিলে ওকে ধরে নিয়ে যেতে হয়েছিল, কারণ ওর ওজন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। আলিম দেখে বললেন ওর শরীরে এক কাফির জিন ভর করেছে। জিনটি বলল, আমি ওকে ছাড়বো না, ওকে পছন্দ করি। অনেক দোয়া এবং পড়ালেখার পর জিনটি শর্ত রাখলো একটি লাল মোরগ মসজিদে সেজদা দিতে হবে। পরদিন সকালে মোরগ নিয়ে শরীর মুছে মসজিদে দান করা হলো, কিন্তু জিনটি মিথ্যা বলেছিল। রাতে আবার ওর শরীরের ওপর ভর করলো, ওর ওপর অমানসিক নির্যাতন চালায়। কথাও বলতে পারছিল না, চোখ দিয়ে পানি পড়ছিল আর হাত পা অবশ হয়ে যাচ্ছিল। আলেম আবার বললেন এই জিনটি ওর শরীরে স্থায়ী হতে চাইছে এবং ওকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে। প্রতিদিন নতুন নতুন উপায়ে জিনটি তাকে কষ্ট দিচ্ছে। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে? কেউ যদি এর সমাধান জানেন বা কোনো উপদেশ দিতে পারেন, দয়া করে আমাদের সাহায্য করুন। চিকিৎসা: কানের কাছে 7 বার আজান ছাড়ুন মোবাইল থেকে, আর সূরা সফফাত এর অডিও প্লে করে দিন যতক্ষণ স্বাভাবিক না হয়। স্বাভাবিক হলে কোনো স্পেশালিস্ট রাকি দ্বারা চিকিৎসা করান। গল্প 12, লেখকের নাম নেই। ভূতনি বউয়ের গল্প। বউটা আমার বড্ড কিপটে। সঞ্চয়ের কথা বলে সারা জীবন ডাটা চচ্চড়ি খাইয়েই কাটিয়ে দিল। তার মৃত্যুটাও আমার একটু আলাদাভাবেই হলো। 1 পিস পাউরুটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাটের নিচে নামিয়ে রেখেছিলাম। বউ যে ব্যাপারটা জানতো না, সঞ্চয়ই বউ আমার পরের দিন ব্রেকফাস্টে সেই রুটিই খেতে দেয়। আহা, কি সুন্দর কলেরা শুরু হয়ে গেল। শরীরের জল শুকিয়ে গিয়ে আলুর চিপস হয়ে মরে গিয়ে ভূত জন্ম লাভ করলাম। সবে 2 দিন হলো। যজ্ঞ ডুমুরের একটা সরু ডালে বসে পা দোলাচ্ছি আর উকি ঝুঁকি মেরে খেদি পিতনিকে দেখছিলাম। খেদি ছিল আমাদের সকলের ক্রাশ, পাড়াতুতো বৌদি। ভাবলাম একটা ছবি তুলে নিই মোবাইলে এই বেলা। হঠাৎ ডাল ভেঙে ভূপতিত। এ কী ব্যাপার? আমার মতো এক শুটকের বসে থাকায় তো এই ডাল ভাঙবে না? উফ, কোমরটা এক্কেরে ভেঙে গেল মনে হয়। পাশ থেকে নাকি সুরে একজন বলল, হতচ্ছাড়া মিনসে, ঘরে বউ রেখে এখানে অন্য মেয়ের দিকে নজর। তাকিয়ে দেখি আমার কেলেন্দি সুন্দরী গিন্নি, কপালে একখান লাল সিঁদুরের টিপ পরে সাক্ষাৎ মা কালী লাগছে। তা গিন্নি, তুমি এখানে কি করে এলে? তুমি মরে যাওয়ার পর ভেবে দেখলুম আমার জন্য আবার আলাদা করে ছরাদ্দ করলে। অনেক খরচা হবে খোকার। তাই আমিও কলকে ফুলের বীজ খেয়ে এই জনম লাভ করলুম। মনে একরাশ দুঃখ নিয়ে মনে মনে বললুম, ধন্যী গিন্নি, ধন্যী সঞ্চয়কারী তুমি, আমার জীবন মরণ সব এক করে দিলে। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, তেঁতুল গাছের নিচে আইসো রাত 12টার সময়। গল্প 13, রুমমেট আপু। আসসালামু আলাইকুম। মেসে আছি। বাসা থেকে হলে আপেল কুল বড় এনে রুমমেট আপুকে দিয়েছি। দুজনের 2টো আম নিয়েছি। রুমমেট বিছানা থেকে দৌড়ে এসে হাত থেকে বড়ইটা ফেলে দিয়ে বলল, এই বড়ই, এ পোকা আছে। উনি কিন্তু এর আগে বড়ইটা দেখেন নাই। বড়ইটা কাটার পর দেখি সত্যিই বড় একটা পোকা। উনি কিভাবে জানলেন? 12টায় লাইট অফ করে ঘুমিয়ে যায়, কিন্তু মাঝে মাঝে দেখি উনি অন্ধকারে বিছানা থেকে উঠে জানালার পাশে বসে হাত নাড়াচাড়া করছেন। আমি জিজ্ঞেস করলে উনি বলেন, আমার এজমা আছে, তো সেজন্যে শুয়ে থাকলে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, সেজন্যে বসে থাকি। কিন্তু উনি বাইরে কাকি সেরা করছিলেন। রাত 3টায় ঘুম থেকে উঠে দেখি উনি নিজের টেবিল রেখে আমার টেবিল চেয়ারে বসে অন্ধকারে মোবাইল নিয়ে বসে আছেন। আমি তাকালে সেও বড় বড় চোখ করে তাকায়। আমি ভয়ে চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে নাম ধরে ডাকি, উত্তর দেয় না। টেবিলের দিকে তাকালে উনি নাই। রুমের লাইট অফ। গভীর রাতে ঘুম থেকে রুমমেটের বিছানার দিকে তাকিয়ে দেখি উনি নাই। তার মানে সে বাথরুমে গিয়েছে। আবার দেখি দরজার সিটকানি ভিতর থেকে লক করা, মানে উনি বাইরে যায়নি। এগুলো দেখে আমি চিৎকার দিয়েছি। উনি হুট করে কোত্থেকে যেন আসলো, মনে হলো ওয়াশরুম থেকে, কিন্তু অন্ধকারে সুইচ অফ থাকা অবস্থায় উনি বাথরুমে কি করছিল? কিভাবে এত তাড়াতাড়ি আসলেন? কিছুদিন আগে এক দুপুরে ঘুমিয়ে আছি। একটা শক্ত হাতের প্রেসে আমার বুকে একটু ব্যথা অনুভব করায় চোখ খুলে দেখি আপু ডাকছেন। কিন্তু বুকে আঘাত করে ডাকতে হবে কেন? বলল, গ্রামের বাড়ি যাচ্ছি, তুমি থাকো। কিন্তু এই আচরণ কাম্য নয়। জগ ভর্তি পানি এনে
মাত্র রেখেছি, আপু বাইরে থেকে এসে এক জগ পানি খেয়ে নিলেন। কিভাবে সম্ভব? আমার চেয়েও হেংলা পাতলা হওয়া সত্ত্বেও রুমের আসবাবপত্র সরাতে উনি উঁচু করে তুলতে পারেন, আমি পারি না। এত শক্তি উনি পায় কোথায়? উনি মুসলিম হওয়া সত্ত্বেও গরুর মাংস খায় না, বলেন তার এজমা আছে, মেনে নিলাম। কিন্তু অনেক দিন পর সব কাপড় খুলে দাঁড়িয়ে থাকে। আমি আপুকে ডাক দিয়ে ঠিক করতে বললে উনি ফেল ফেল করে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে কাপড় পুড়িয়ে দিয়ে শুইয়ে দিই। কিছুক্ষণ পর সে আমাকে জিজ্ঞেস করে, তার কাপড় খুললেন কেন? আমি বলি, আপনিই তো খুলেছেন। তখন বলে, কই না তো, আমার তো কিছুই মনে নেই। এগুলো আসলে কিসের লক্ষণ? আমার কি করা উচিত? গল্প 14, ভুতুরে আম গাছ। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরানো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল। কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড়ই গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল। কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবল হয়তো বা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও ওই একই ঘটনা। এবার ভয়ে তার মনে জেঁকে বসল, কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করল, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই। এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনও ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্ত জাহানারা হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। এই কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকেই প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পরই সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি। গল্প 15, কাতার প্রবাসী ভূত। আমি বর্তমানে কাতারে থাকি। আমি কয়েকদিন যাবৎ ছাদে রাত 2টা-3টা পর্যন্ত বসে মোবাইলে ভিডিও বা নিউজ ফিড দেখতাম। হঠাৎ একদিন আমি ছাদে থাকা অবস্থায় একটা আগুনের দলা দেখতে পাই। তার কিছু সময় পর আমি গোলাপ ফুলের ঘ্রাণ পাই। আশেপাশে তাকিয়ে দেখি কোথাও কোনো গোলাপ বা অন্য কোনো গাছ নেই। ঘ্রাণটা ছিল খুবই তীব্র। ঘ্রাণটা পাওয়ার কিছু সময় পর আমি অনুভব করতে পারলাম আমার শরীরটা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ ঘামতেছিলাম। বিষয়টা আমি ততটা গুরুত্ব দিই নাই। ভেবেছিলাম হয়তো গরম বেশি, তাই এমন হচ্ছে। পরে আস্তে আস্তে আমার মাথায় প্রচুর পরিমাণ যন্ত্রণা শুরু হলো। চোখে ঝাপসা দেখা শুরু করলাম। তারপর অনেক কষ্ট করে রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর কিছু সময় পর আমি একটা বয়স্ক লোকের কান্নার আওয়াজ শুনতে পেলাম। ভেবেছিলাম হয়তো ক্যাম্পে আরও সমস্যা হয়েছে, তাই কান্না করতেছে। পরে মনে হলো একটু দেখি কার কী সমস্যা হয়েছে। দেখার জন্য মোবাইল হাতে নিয়ে রুম থেকে বের হলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কান্নার শব্দও কমে গেল। রুমে চলে আসলাম। রুমে আসার পর যখন ঘুমাতে গেলাম, তখন আমার কান্নার শব্দ শুনতে পেলাম। সাহস করে আবার বের হলাম। তখন মনে হচ্ছিল ছাদে যাওয়া সিঁড়ি থেকে কান্নার শব্দ আসছে। তারপর আমি সিঁড়ি দিয়ে ছাদ পর্যন্ত গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ভেবেছিলাম হয়তো মনের ভুল। চলে আসলাম রুমে।
তারপর থেকে 2-3 দিন পর পর আমি কান্নার শব্দ শুনতে পেতাম। ভেবেছিলাম ক্যাম্পে কোনো সমস্যা আছে। আমি ক্যাম্প চেঞ্জ করে অন্য ক্যাম্পে চলে আসি, কিন্তু এখানেও আমি কান্নার শব্দই শুনতে পাই। রাতে ঘুমাতে পারি না। যদিও কোনোভাবে ঘুমিয়ে পড়ি, তখন আমি স্বপ্নে দেখতে পাই আমি কোনো কবরস্থান, গহীন কোনো বাগানে, মর্গে বা শ্মশানে একা একা আছি। হয়তো হাঁটতেছি অথবা বসে আছি। কেউ আমার পিছন থেকে ধরার জন্য আমার দিকে দৌড়ে আসছে। আমি ঘুমাতে পারতেছি না। এক জায়গা বেশি সময় থাকতে পারি না। সব সময় অস্থির লাগে আমার। আমি কোনোভাবে স্বাভাবিক হতে পারছি না। সবসময়ই মাথার ভিতরে এটা ঘুরতেছে। এমন অবস্থায় আমি কী করতে পারি? কি করলে এই সমস্যা থেকে মুক্ত হতে পারি? গল্প 16। আমার গাড়িটা চলছে লাশবাহী গাড়ির ঠিকানায়। 2019 সালের জুলাই মাসের একটি মাঝরাত। হঠাৎ আমার মোবাইল ফোনটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে ঘড়িতে দেখলাম রাত 1:30 বাজে। ইউজুয়ালি আমি ঘুমানোর আগে আমার মোবাইল ফোনটা বন্ধ রাখি, কিন্তু এই সপ্তাহের পুরোটাই ফোনটা অন রাখতে হয়েছে। কেননা হাসিন গস গেছেন দুবাইতে আমার মসজিদের ইউথ সেন্টারের ফান্ডরেইজ করার জন্যে। যাবার কালে তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ফোনটি রাতে বন্ধ না রাখি। আমরা যেহেতু একসাথে কমিউনিটি ওয়ার্ক করি, সেহেতু তার অনুপস্থিতিতে হয়তো আমাকে কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে। সময়ের পার্থক্যের কারণে তিনি যখন আমাকে কল করেছেন তখন অস্ট্রেলিয়াতে মধ্যরাত। এখনই আমাকে একটি ডেড বডি কালেক্ট করতে যেতে হবে। সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, কেননা এই মৃতদেহটি সেখান থেকে কালেক্ট করতে হবে। সেটি একটি এইজড কেয়ার সেন্টার। ওদের ওখানে মৃতদেহ রাখার কোনো ব্যবস্থা নেই। সকাল হলে অন্য একদিন ফিউনারেল সার্ভিস কোম্পানি মৃতদেহটি নিয়ে যাবে। আর যদি ওরা মৃতদেহটি নিয়ে যায় তাহলে তারা মৃতদেহটি ক্রিমেট করবে অথবা পুড়িয়ে ফেলবে। পশ্চিমা দেশগুলোতে কতটা ভয়ানক ঘটনা ঘটতে পারে তেমনই একটি অভিজ্ঞতার গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। এর আগে এমন কাজ করার অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। তারপরই এত রাতে আমাকে একা এই কাজটি করতে হবে। ভীষণ নার্ভাস লাগছে, কিন্তু কাজটি আমাকে করতেই হবে। দ্বিতীয় কোনো অপশন নেই। হাসিন গজ আমাকে মোটিভেট করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। তিনিও জানেন আমার একার পক্ষে এই কাজটি করা মোটেই সহজ নয়, তাই বারবার আমাকে কল করে মোটিভেট করতে সর্বোচ্চ চেষ্টা করছেন আমি যেন কাজটি যথাযথভাবে করতে পারি। শীতের রাত, বাড়ি থেকে বের হলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বেশ কদিন। বাইরে বেরোতেই মনে হলো ঠান্ডাতে জমে যাচ্ছি। গাড়ির হিটারটা আমার ঠান্ডা দমাতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এমনিতে আমি খুব সাহসী একজন মানুষ, তবে আজ রাতে ভীষণ নার্ভাসে হয়তো ঠান্ডা একটু বেশি লাগছে। লাশ আনতে হলে লাশের গাড়ি নিতে হবে। আমার গাড়িটি চলছে লাশবাহী গাড়ির ঠিকানায়। শীতের রাতে চারিদিকে শুনশান নীরবতা। ধীরে ধীরে গিয়ে লাশবাহী গাড়িতে উঠলাম। গাড়ি থেকে কর্পূর জাতীয় পদার্থের তীব্র গন্ধ নাকে লাগছে। গাড়ি স্টার্ট দিচ্ছি, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। কনকনে ঠান্ডায় হয়তো ব্যাটারি ফ্ল্যাট হয়ে আছে। কি করব বুঝে উঠতে পারছি না। এত রাতে হেল্প করার মতো আশেপাশে কেউ নেই। গাড়ির টুল বক্সে জাম্পার কেবল খুঁজে পেলাম। আমার গাড়ির সাথে জাম্পার কেবল কানেক্ট করে কয়েকবার চেষ্টার পর গাড়িটি স্টার্ট নিল। একেবারে শূন্য রাস্তা। আমি আর লাইট পোস্ট ছাড়া তেমন কাউকে চোখে পড়ছে না। লাইট পোস্টগুলোর নিচে কুয়াশার চাদর স্পষ্ট দেখা যাচ্ছে। চলছে আমার গাড়ি। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে 30-40 মিনিটের মতো সময় লাগলো। ঠিকানাতে পৌঁছে গাড়ির স্টার্ট বন্ধ না করে গেটের দিকে এগিয়ে গেলাম। ডোরবেল প্রেস করতে একজন ভদ্রলোক এগিয়ে এসে ডোরটি খুললেন এবং জিজ্ঞেস করলেন আমি ডেড বডিটি নিতে এসেছি কিনা। নিজেকে মৃত ব্যক্তির ছেলে পরিচয় দিয়ে আমাকে ভেতরে যেতে বললেন। আমি স্ট্রেচারটি গাড়ি থেকে না নামিয়েই ভিতরে প্রবেশ করলাম। যে রুমে ডেড বডিটি রয়েছে সেই রুমের সামনে যেতেই দুজন মহিলার একজন সামনে এসে জিজ্ঞেস করলেন আপনি কি ডেড বডি নিতে এসেছেন? আমি বললাম হ্যাঁ। তাদের মধ্যে একজন মহিলা আমাকে ডেথ সার্টিফিকেট আর ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি বাড়িয়ে দিয়ে বললেন এগুলো রাখুন, আপনার জন্য তৈরি করে রাখা হয়েছে। আমি গাড়ি থেকে স্ট্রেচার নামিয়ে নিয়ে আসলাম। রুমে ঢুকতেই ভদ্রলোক পিতার মৃতদেহটি স্ট্রেচারে উঠাতে সাহায্য করলেন। ডেড বডিটি একটি বিশেষ প্লাস্টিক ব্যাগে মোড়ানো। মনে হলো ডেড বডিটি বহন করার জন্যই এই ব্যাগগুলো তৈরি করা হয়েছে। 3-4 জন মিলে ব্যাগের ভিতর মোড়ানো ডেড বডিটি স্ট্রেচারে উঠালাম। স্ট্রেচারের বেল্টগুলো ধীরে ধীরে লাগাচ্ছি। বেল্টগুলো লাগাতে গিয়ে
অদ্ভুত এক অনুভূতি হলো আমার। মনে হলো আমি নিজেই যেন নিজের ডেড বডিটি স্ট্রেচারে স্ট্রেপ করছি। মনে হলো অনেক দিন অভিজ্ঞ একজন মানুষ আমি। অতি সাবধানে এমনভাবে বেল্টগুলো লাগালাম যেন ডেড বডিতে সামান্যতম ব্যথা না লাগে। আমার সাথে সাথে ভদ্রলোক গাড়ি পর্যন্ত এলেন, বললেন, হাসিন গসের সাথে আমি বিস্তারিত কথা বলছি। সকাল 10টার দিকে যাবতীয় কাগজপত্রে স্বাক্ষর দিতে আসব। আমি ডেড বডিটি গাড়িতে উঠালাম, নিশ্চিত হলাম স্ট্রেচারটি সঠিকভাবে লক করা হয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক। ফিরে আসছি আমি। এবার গাড়িটি চলছে মসজিদের দিকে। নিজের কাছে মনে হচ্ছে আমি নিজেই নিজের লাশটি বহন করে চলছি। অজানা এক অন্যরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মনে। কিছুটা ভয়, কিছুটা অজানা ভাবনায় চালাচ্ছি লাশের গাড়ি। ভাবতে ভাবতে কখন যে মসজিদের সামনে এসে গেছি বুঝতেই পারিনি। সকাল তখন 4টা বাজে। ডেড বডিটি মসজিদের ওয়াশরুমে অপেক্ষা করছে। ফজর সালাত এখনও 2 ঘন্টা বাকি। আমি বাড়ি এসে ফ্রেশ হলাম। ফজরের পর এসে দেখলাম 2জন ভলেন্টিয়ার এসেছে ডেড বডি ওয়াশ করার জন্য। তারা জানেন ওয়াশের পর কোথায় লাশ রাখতে হবে। আমি বাড়ি এসে একটু ঘুমিয়ে নিলাম। সকাল 10টার দিকে কল পেলাম, ভদ্রলোক অপেক্ষা করছেন। আমি তৈরি হয়ে 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সকল পেপার ওয়ার্কস করার জন্যে। অফিসের দরজায় বেশ কয়েকজনের ভিড়। সামনের দিকে এগুতেই ভদ্রলোক পরিচয় করিয়ে দিলেন তার 2 বোনের সাথে। আমি আশ্চর্য হলাম, মুসলিম নারীরা কিভাবে পাশ্চাত্যের নারীদের ন্যায় এভাবে পর্দাহীন চলতে পারে। আমি সালাম নিলাম, কিন্তু তারা কেউই উত্তর দিলেন বলে মনে হলো না। মনের ভিতর একটু খটকা লাগলো। অফিসে গিয়ে বসতেই সবাই আসলেন। ছেলেই প্রথম বললেন যে তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, একান্তে আমার সাথে আলোচনা করতে চান। আমি সবাইকে অফিস কক্ষে বসিয়ে দরজা লক করে দিলাম। সবার কথা শুনে বুঝলাম বিশাল এক পারিবারিক ডিসপিউট। মেয়েরা ধর্ম মানেন না। তারা তাদের জন্মদাতাকে ক্রিমেট করতে চান অথবা পুড়িয়ে ফেলতে চান, আর ছেলে চান তার বাবার ইচ্ছা পূরণ করতে। ছেলে নিজেও ধর্ম মানেন না, তবে বাবার শেষ দিনগুলোতে কাছে ছিলেন বলে বাবার ইচ্ছার প্রতি সম্মান জানাতে চান। কিন্তু মেয়েরা চান মৃতদেহ পুড়িয়ে ফেলতে, খরচ যতই হোক। এটাই নাকি সবচেয়ে সহজ উপায়। বুঝলাম আমার পক্ষে এই কেস হ্যান্ডেল করা সম্ভব নয়। আমি 2 পক্ষকে বললাম নিজেদের মধ্যে আলোচনা করে তাদের বাবার ইচ্ছাটি পূরণ করতে। তারা ঐক্যমতে পৌঁছতে পারলেন না। 2 বোনের মধ্যে একজন রাজি হলেও অন্যজন কিছুতেই মেনে নিতে পারছেন না যে তার বাবা একজন মুসলিম ছিলেন এবং মুসলিম রীতিতে লাশের ব্যবস্থা হবে। তারা চলে গেলেন। আমি বিষয়টি মুসলিম কমিউনিটিদের সদস্যদের জানালাম। তারাও বিস্মিত হলেন এবং যার যার অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। 2 দিন পর হাসিন গস ফিরে এলেন। তিনি সবই জানেন, নতুন করে আমার বলার কিছু ছিল না। তিনি সহ কমিউনিটির সিনিয়ররা পরিবারের সাথে কথা চালিয়ে যেতে লাগলেন, কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না। এদিকে বাবার লাশ মসজিদের হিমঘরে সিদ্ধান্তের অপেক্ষায়। প্রতিনিয়ত আলোচনা শেষে প্রায় 10 দিন পর সমাধান হলো। পরিবারের সবাই একমত হলেন তাদের বাবাকে ক্রিমেট করা হবে না, ইসলামিকভাবে জানাজা দিয়ে কবরস্থ করা হলো। আমরা যারা পাশ্চাত্যে বসবাস করি তাদের জন্য এটি একটি কঠিন বার্তা। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে নিজে ইসলাম ধর্ম পালন করুন এবং নিজের সন্তানদের সঠিকভাবে ইসলাম শিক্ষা দিন। তাদেরকে দিন পালনে উৎসাহিত করুন। এই পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্য কী তা তাদেরকে শিক্ষা দিন। তা না হলে তারাও একদিন ওই সমস্ত হাজারো পরিবারের মতো পাশ্চাত্যে হাওয়ায় হারিয়ে যাবে। আর যদি তারা হারিয়ে যায় তাহলে আমাদের তাদের এই পরিণতির ভাগিদার হতে হবে। গল্প 17। শাহিন ফিরে এসেছে। আত্মহত্যা করে মরে যাওয়া শাহিনকে কবর দিয়ে আসার 1 ঘন্টা পরেই মসজিদের মুয়াজ্জেম সাহেব দেখেন মসজিদের পাশে একটু দূরে বড় কড়ুই গাছের একটি ডালে সাদা কাফন পরিহিত একটি অবয়ব বসে আছে। মুয়াজ্জেম সাহেব ছিলেন খুবই সাহসী লোক। তিনি বিষয়টি ক্লিয়ার করার জন্যে আর একটু কাছে যেয়ে দেখেন এটা সেই শাহিন যাকে সে কিছুক্ষণ আগেই দাফন করে এসেছে। মুয়াজ্জেম সাহেব এই দৃশ্য দেখে তিনি বুঝে গেলেন এটা শাহিন নয়, শাহিনের রূপ ধরে এসে দুষ্টু জিন। তিনি তখন সেই শাহিনরূপী জিনকে বললেন, শাহিন, তোর জায়গা তো এখানে নয়, তুই এখানে কি করিস? তোর জায়গা যেখানে তুই সেখানে যা। শাহিন করুণ কণ্ঠে উত্তর দিল, আমার সেখানে খুব কষ্ট হচ্ছে মুয়াজ্জেম সাহেব, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকব। তখন মুয়াজ্জেম সাহেব রাগী কণ্ঠে বললেন, তুই কি এখান থেকে যাবি নাকি আমি ব্যবস্থা নিব? হুজুরের মুখে এই কথা শুনে শাহিনরূপী সেই দুষ্টু জিন পাখিরা যেভাবে উড়াল দেয় ঠিক সেইভাবে উড়াল দিয়ে গ্রামের দিকে চলে যায়। হুজুর তো ভয় পেয়ে যান। হুজুর বুঝতে পারেন এই দুষ্টু জিনের অত্যাচার শুরু হবে এখন এই গ্রামে। ঘটনার শুরুতে যাওয়া যাক।
শাহিন নামের যে ছেলেটির কথা বললাম সে ছিল সেই গ্রামের সবচেয়ে সুন্দর একটি যুবক। বয়স বেশি নয়, 18 কিংবা 19 হবে। হঠাৎ করেই সে তার বাবা মার কাছে বায়না ধরে সে বিয়ে করবে। তার বাবা মা এই কথা শুনে অবাক। এত অল্প বয়সের ছেলে বিয়ে করার জন্য পাগল হলো কেন? শাহিন একেবারে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে, তাকে বিয়ে দিতেই হবে। শাহিনের বাবা মা তো কোনোভাবেই রাজি হচ্ছে না, কারণ এত অল্প বয়সে কোনো বাবা মাই তার ছেলেকে বিয়ে দিতে চাইবে না। শাহিনের বাবা মা যখন রাজি হচ্ছিল না, তখন শাহিন তার বড় বোনের বাসায় যেয়ে তার দুলাভাই এবং বোনকে রাজি করালো। যাই হোক, তার দুলাভাই এবং বোন তাদের বাড়িতে আসলো। এসে শাহিনের বাবা মাকে বোঝানোর ফলে তারা শাহিনকে বিয়ে দিতে রাজি হয়। সেই দিনই তারা পাশের গ্রামের একটি মেয়ে দেখতে যায় শাহিনের জন্য। শাহিন সেই মেয়েকে দেখে খুব পছন্দ করে ফেলে এবং সে বায়না ধরে তাকে আজকের ভিতরে বিয়ে দিতে হবে। তার বাবা মা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। তখন শাহিন কী করলো, বাড়িতে এসে অনেক চিল্লাফাল্লা কান্নাকাটি শুরু করলো। এক পর্যায়ে শাহিন তার ঘর থেকে ইঁদুর মারার ওষুধ নিয়ে তার বাড়ির বাইরে চলে যায়। তখন তার বাড়ির লোকেরা ভেবেছিল হয়তো এমনি কোনো কাজে যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পর গ্রামের এক মহিলা আবার শাহিনকে দেখে ফেলে। তখন সেই মহিলা শাহিনকে বলে, কিরে শাহিন, তুই এখানে কি করিস? শাহিন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেই মহিলার খানিকটা শাহিনের ওপর সন্দেহ হয়। শাহিন যেখানে দাঁড়িয়েছিল সেই মহিলা ঠিক সেই বরাবর যায়, আর সেখানে যে তিনি ইঁদুর মারার বিষের গন্ধ পান। তার আর বোঝা বাকি রইল না শাহিন বিষ খেয়েছে। তাই সে দৌড়ে শাহিনদের বাড়িতে ছুটে গেল। ঘটনাটি শাহিনের বাবা মার সবার কাছে বলল। সবাই এই ঘটনা শুনে শাহিনকে খোঁজার জন্য ছুটে যায়। অবশেষে তারা শাহিনকে খুঁজে পায়। তখন শাহিনের পুরো শরীর থেকে বিষের গন্ধ আসছিল। সবাই তাকে জিজ্ঞেস করে, তুই কি বিষ খেয়েছিস নাকি? গায়ে মেখেছিস আমাদের ভয় লাগানোর জন্য? কিন্তু শাহিন কোনো উত্তর দিচ্ছে না। তখন শাহিনের এক সমবয়সী চাচার একটা বাইক ছিল। সেই চাচা বাইক নিয়ে শাহিনকে মাঝে বসিয়ে পিছনে শাহিনের দুলাভাইকে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে যেতে যেতে তারা শাহিনকে বলে, এখনও সময় আছে, বল তুই কি বিষ খেয়েছিস কি না? কিন্তু শাহিন কোনো উত্তর দিচ্ছে না। এক পর্যায়ে শাহিনের দুলাভাই শাহিনকে 2-3 বার পিছন থেকে ঝাঁকিয়ে দেওয়ার পর শাহিন একটি ভয়ানক তথ্য দেয়। শাহিন বলে, দুলাভাই, আমি বিষ খেতে চাইনি। আমি চেয়েছিলাম সবাইকে ভয় লাগাবো। আমি চেয়েছিলাম কিছু বিষ আমার গায়ে মাখিয়ে হালকা করে একটু খেয়ে নিব, যাতে আমার কোনো বড় ধরনের ক্ষতি না হয়। কিন্তু আমি হালকা বিষ খাওয়ার জন্যে আমার মুখের কাছে বোতল নেই। তখন আমার মনে হলো আমাকে কেউ জোর করে ধরে পুরো বিষটা খাইয়ে দিয়েছে। এই কথা শুনে তো শাহিনের দুলাভাই আর চাচা অবাক। এটাও কি সম্ভব? অবশ্যই এটাই ছিল শাহিনের বলা শেষ কথা। আমি মৃত্যুর আগে অবশ্যই কোনো লোক মিথ্যা কথা বলবে না। এরপর যখন শাহিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গল্প 18, টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা। টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা যা ছোটোবেলা থেকে আমার জীবনে ঘটে গিয়েছে। আজ সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায়, তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্যর ফলেই ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। আমি ছোট থেকেই দাদুর বাড়ি থেকেই মানুষ। পড়াশোনা ওখানকার স্কুলেই করি। রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়ে আসতে হতো। আসার সময় শরীরটা কেমন যেন ভারী ভারী লাগতো। যাই হোক, বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরও 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা আগামী দিন, তাই প্রস্তুতি চলছে জোর কদমে। পড়তে পড়তে রাত্রি প্রায় 3টা বেজে গেছে। এমন সময় বই থেকে মুখ খুলে জানলার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলছি। 2 মিনিট এইভাবে কাটার পর আমি চোখ নিচে নামিয়ে নিই। পাশের রুমে দিদা শুয়ে রয়েছেন, তবুও ডাকতে পারছি না। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে গায়ত্রী জপ করতে করতে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি চাদর মুড়ি দিয়ে। রাম নাম জপ করতে করতে শোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারোর পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায়। চাদরটা একটু বেশি ফাঁক করে দেখি ছোটো মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে রেখেছে। জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করি। ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলি। সকালবেলায় চেতনা ফিরলে দিদা দাদুকে সব খুলে বলি। দাদু আমাদের কুলগুরুকে ব্যাপারটা জানালে
তিনি গয়ার পিণ্ডদানের কথা বলেন, আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করেন। এরপর মামাকে আমি আর দেখিনি। এটা আমার প্রথম লেখা এই গ্রুপে, কোনো বাজে কমেন্টস করবেন না। গল্প 19, আদমখোর। ঘটনাটি এক বন্ধুর কাছ থেকে শোনা। একদিন তাদের এলাকার এক জেলে শেকেরচর নামক স্থানে এক কবরস্থানের পাশের খালে মাছ ধরতে যায়। সেদিন তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হয়, তাই ছোট ছেলেটাকে সাথে নিয়ে যায়। সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, চারপাশে পৈশাচিক নীরবতা। একসময় তারা দেখল খালের ওই পাশে দুইজন আলেম টাইপের লোক তাদের ডাকছে খাল পার করে দিতে। তো জেলে তাদের জিজ্ঞেস করে তারা কোথায় যাবে। তারা বলে কবরস্থানে তাদের কাজ আছে এবং কবরস্থানের পাশে মাছ ধরতে নিষেধ করে। কিন্তু জেলে তাদের কথা উপেক্ষা করেই মাছ ধরছিল। এক পর্যায়ে তাদের চোখ যায় কবরস্থানে এবং তারা দেখে ওই দুজন লোক কবরের এক লাশ বীভৎসভাবে খাচ্ছে, আর লাশের পচা গন্ধে চারপাশ ভরে আছে। তাদের দেখে ওই দুইজন একটি মরা আঙুলের অঙ্গ তাদের নৌকায় ছুঁড়ে মারে এবং তাদের খেতে বলে। এই দৃশ্য দেখে ছোট ছেলেটি জ্ঞান হারায়। জেলেও অনেক ভয় পায় এবং বাড়িতে ফিরে আসে। তো রাতে আর কারোর সাথে তারা এই ঘটনা শেয়ার করেনি। সকালে তাদেরকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। গল্প 20, বারান্দায় কিছু একটা হাঁটছে। সেদিন বিকেলের ট্রেনে আমরা ঢাকা রওনা দিলাম। অরুণ সকাল থেকেই মন গম্ভীর করে রেখেছে, আমার সাথে কোনো কথা বলছে না। অরুণ এমনিতে হাসি খুশি থাকে, এমন গম্ভীর মুখ তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকেই নিভানো। পাশের জানলা খোলা, জানলা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে, আর এতেই আমি তাকে আবছাভাবে দেখছি। এ অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, না, আমি বিশ্বাস করি না। হঠাৎ এ প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো। তাহলে শুন, তোকে একটা ঘটনা বলি। অনেক দিন আগে মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আম গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাসখানিক পরে একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গ্রামাঞ্চলে এই নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটি এড়িয়ে চলে। প্রাপ্তপক্ষে কেউ রাতে ভুলেও আম গাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। তখনও অন্ধকার কাটেনি, চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আম গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলেও যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আম গাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবু অনেকটা মানুষের অবয়ব আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক জান্তব ভয়ে আমাকে গ্রাস করলো। এমন তীব্রময় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি, আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো। আমি প্রচণ্ড ভয়ে হারিয়ে ফেলেছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথে কী ভাবছিল। রাত 3টায় যখন ট্রেন ঢাকায় পৌঁছায় তখন ট্রেন থেকে নেমে শুধুই বলল, যাই, পরে দেখা হবে। অরুণ থাকে মগবাজারে তার বাবা মাকে নিয়ে, আর আমি থাকি মালিবাগে একা একটা ফ্ল্যাট ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমাতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোনো রকম রাতটা পার করলাম। কিছুদিন পর প্রচণ্ড কাজের চাপে অরুণের গল্প ভুলেই গিয়েছিলাম। মধুপুর যাওয়ার 1 সপ্তাহ পর হঠাৎ অরুণ আমাকে ফোন করে উদ্ভ্রান্তের মতো বলে, দোস্ত, তুই আমাকে বাঁচা। কেন? কি হয়েছে? আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরলাম।
রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো, ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশের খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এতই তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল। আমার মনে এক অদ্ভুত চিন্তা আসলো, মধুপুরের ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো? মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম ততই তা ঝাঁকিয়ে বসলো। রিক্সা ভাড়াটা মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম তখনই ওইটাকে দেখলাম সামনের অন্ধকারেই দাঁড়িয়ে আছে। তার চোখ, মুখ, হাত পা কিছুই নেই। মনে হলো আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে চেয়ে আছে। তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যে দারোয়ানকে ডাকতে থাকি। দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে নিয়ে আসে। এই কথা অরুণ এক নাগাড়ে বলে হাঁপাতে লাগলো। আমি বললাম, এসব তোর কল্পনা, চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। 3 জন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম, সব বলেছি, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি, কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমাই। আমি বললাম, ঠিক আছে, তোকে কি আর কিছু বলেছে সাইকোলজিস্ট? ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেওয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাসখানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানাজায় গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে শেষের দিনে অরুণ গভীর রাতে কে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলতো। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমিও নিজ চোখে এই ঘটনার সাথে জড়িয়ে গেলাম। আমাদের দ্বিতীয় পর্বে বলবো। দ্বিতীয় পর্ব। অরুণের লাশ কবর নিয়ে আসছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক কাল আগের বন্ধু। সে আর আমি কত জায়গায় ঘুরেছি, তার আমার বহু স্মৃতি মনে পড়ে এবং কি কষ্ট হতে লাগে। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পিছন পিছন উঠতে লাগলো। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার রুম পুরো অন্ধকারে ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে, আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরে সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে নিচে দৌড়ে এলাম। গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হয়েছে? লাশ? লাশ কোথায়? আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, লন, পানি খান। আর কি হয়েছে খুললা কোন? রুমের দরজা খুলে দেখি সামনের রুমের যে ফ্যানটা তাতে রশি পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। কন কি, চলেন তো আমার সাথে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, বেহুদাই ভয় পাইছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতরে ঢুকতে সাহস পেলাম না। আধ ঘন্টা পর যখন ঢুকলাম তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো। রাতে আরেকবার গোসল করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না, তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার বিছানার চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছি না, তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করলো। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবুও আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নেড়ে উঠল। হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজর গেল, আর আতঙ্ক দিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে। অনেকখানি জিভ বের হয়ে আছে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধ আমার রুমে জুড়ে ছড়িয়ে আছে। গভীর রাতে এখনও ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি অন্ধকারে কিছুই দেখি না, তবুও মনে হয় আমার দিকে ভয়ানক কিছু হওয়ার দিন গুনছে। বারান্দায় কিছু একটা হাঁটছে, বারবার শব্দ শোনা যাচ্ছে, আর কিছু ফিস ফিস শব্দ। এভাবে দিন দিন চলতে থাকে আমার। মাসখানেক পর যা ঘটে, মনে হয় পাঠক বিশ্বাস করবেন না। যে ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না সে ঘটনায় অরুণের মৃত্যুর রহস্য বেরিয়ে আসে। তবে এখন আর লিখব না। তৃতীয় পর্বে। গল্প 21, করুণ মৃত্যু। 31st নাইট। রোহান ও তার কয়েক ফ্রেন্ড মিলে রাত 2টা পর্যন্ত মজা করলো। এখন হলে ফেরার পালা। তারা মানুষ 7 জন,
কিন্তু রিক্সা পেল দুটো। 2 রিক্সায় না হয় 6 জন হলো, কিন্তু রোহান। ফ্রেন্ডরা তাকে বলল, চল রোহান, এক রিক্সায় 4 জন উঠে পড়ি। না রে, তোরা যা, আমি আসতে পারবো, রোহানের উত্তর। চারিদিকে নিস্তব্ধতা। খুব দূরে একটা কুকুরের মতন কিছু দাঁড়িয়ে আছে। খোলা আকাশের নিচে অন্ধকারকে সাথী করে হাঁটছিল রোহান। হঠাৎ একটা রিক্সা দেখতে পেল। ভাই, হলে যাবেন? জি জামু। কত? 10 টাকা দিয়েন। রোহান আকাশ থেকে পড়ল। এত রাতে কোনো রিক্সা নেই, তবুও 20 টাকার জায়গায় 10 টাকা রিক্সা ভাড়া চাইল। যাই হোক, রিক্সায় চড়ে বসল রোহান। এই সুনসান নীরবতার মাঝে শুধু রোহান আর রিক্সাওয়ালা। গোরস্থানের সামনে দিয়ে যাবার সময় রোহান কেমন যেন আতঙ্কে উঠল। সে যা দেখল তা অবিশ্বাস্য। দেখল রিক্সাওয়ালা উল্টো পায়ে প্যাডেল চাপছে। রিক্সাওয়ালার মুখের দিক এই পর্যন্ত একবারও তাকায়নি সে। চেহারা দেখার চেষ্টা করতেই আবারও আতকে উঠল রোহান। এ কি দেখছে সে? এ কিভাবে সম্ভব? এর মাঝে হলে পৌঁছে গেছে রোহান। টাকাটা দিয়ে দ্রুত কেটে পড়ল। রিক্সাওয়ালার দিকে আরেকবার তাকানোর সাহস হলো না। তাকালে হয়তো দেখতে পেত তাকে কেমন লোভী চোখে দেখছে রিক্সাওয়ালাটা। রুমে গিয়ে সাকিবকে সব ঘটনা খুলে বলল রোহান। সান্ত্বনা সুরে সাকিব বলল, তুই বরঞ্চ আজ রাতটা আমার রুমে থেকে যা। কথাটা মনে ধরল রোহানের। রাজি হলো সে। মধ্যরাত। রোহান সাকিব দুজনেই ঘুমাচ্ছে। এর মাঝে কে যেন রোহানের গায়ে আঁচড় কাটল। চমকে উঠে জেগে গেল রোহান। ভীত স্বরে বলল, সাকিব, মাঝরাতে দুষ্টামি করিস না তো। সকালে সূর্যের আলো চোখের ওপর পড়তেই ঘুম ভাঙে সাকিবের। কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথেই আবার মূর্ছা গেল সে। বেলা 10টা। সাকিবের রুমের সামনে অগণিত ছাত্রীর ভিড়। সাকিবের রুমে রোহানের ছিন্ন ভিন্ন লাশ ঝুলছে, আর রোহানের কাটা মুন্ডুটা সাকিবের টেবিলের উপরেই রাখা। কেউ জানে না রোহানের মৃত্যুটা কিভাবে হলো। কাটা মুন্ডুটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব। ওর অনেক দিনের বন্ধু ওরা, অনেক দিনের। গল্প 22। মিরপুরে ভৌতিক ঘটনা। আমার নাম প্রিন্স, মিরপুরে থাকি। আমি এই প্রথম কোনো ঘটনা লিখে পাঠাচ্ছি। আমার ভূতের কাহিনী ভালো লাগে, তাই আমিও একটা পাঠালাম। আশা করি ভালো লাগবে। আমাদের গ্রামেরই অনেক দিন আগের একটা ঘটনা। প্রায় 18-20 বছর। গ্রাম অনেক বেশি। জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমিও এটা শুনেছি আমার বড় ফুফুর কাছ থেকে। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6-7 বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছেলে। উনি প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি রাতে প্রায় 12টা বাজার থেকে ফিরছিলেন। গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে। ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন। দেরি হয় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথে একটা বড় বাসঝাড় পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত কিছু হয় বলে সাধারণত কেউই ওই পথ দিয়ে যেত না। উনি তা জানতেন না, তাও একদিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাসঝাড়ে প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগে। তখন আবার শীতকাল ছিল। তাও ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারদিকে একবার তাকান। আশেপাশে কেউই ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে 2-3টা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি, এবার একটু বেশি। তো উনি সাহস করে জিজ্ঞেস করেন, কে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন। তখনই সামনের একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তাসবি, সাদা টুপি, জব্বা পরা একজন লোক ওনার সাথের দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম ওঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছেন। পাটি মাটিতে ছিল না, তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান। এমনটা দেখেই উনি ভয়ে ওখানেই থমকে দাঁড়িয়ে যান। লোকটি কাছে এসে বললেন, তুই এই পথে আর কোনো দিন যাবি না। এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনো দিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান।
পেছনে তাকাবি না বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়েই মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই উনার চাদরে পেছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না? তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছু করতেন, ওনার জিন ছাত্রও ছিল। উনি এরকমটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই নিহাজ তার ভাই বলে ডাকে এবং কি সে জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর প্রায় টানা 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর ওনার গায়ে চাদরটা ছিল না। পরদিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের আগায় ঝুলছে। অত উঁচুতে ওই বাঁশের আগায় ওভাবে চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে অসম্ভব। আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি জিন ছিল, ওনার দাদারই ছাত্র। ওই রাতেই দাদাকে এসে বলে গিয়েছিল, এরপর থেকে ওই পথে রাত তো দূরে থাক, দিনেও এই পর্যন্ত কোনো মানুষ চলাচল করিনি। গল্প 23, পেতনির প্রেম। তোমার ভয় করছে না? নীলির কথা শুনে আমি খানিকটা হেসে দিলাম। বললাম, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ভয় করছে? নীলি কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল। জানালার ওপাশটা বেশ অন্ধকার, আমি নীলির চেহারা পরিষ্কার বুঝতে পারছি না। তবে কেন জানি মনে হলো ও গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ একটা বিস্ময় কাজ করছে। কে বলে যে কেবল মানুষেরাই বিস্মিত হতে পারে? অশরীরীরাও যে বিস্মিত হতে পারে তা নীলির চেহারা না দেখলে আমি ঠিক বুঝতে পারতাম না। নীলি জানালা ভেদ করে আমার ঘরে চলে এলো। যেমন করে আমরা দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকি ঠিক সেভাবে। ব্যাপারটা এমন যেন খুব স্বাভাবিক একটা ঘটনা। অন্য কেউ হলে এতক্ষণে মনে হয় চিৎকার করে চেঁচামেচি করে কানের পর্দা ফাটিয়ে ফেলতো। আমি নিজেকে সামলে নিলাম। তবে এই সামলে নেওয়াটা এমনি এমনি হয়নি। এখানে ভাড়ায় এসেছি খুব বেশি দিন নয়। প্রথমেই যখন এখানে ভাড়ায় আসি, ঘর ভাড়া শুনে একটু অবাকই হয়েছিলাম। তার উপর আমি ব্যাচেলর জেনেও আমাকে যখন ভাড়া দিতে রাজি হয়ে গেল, তখন আসলে একটু অবাক না হয়ে পারলাম না। এমন ফ্যামিলি বাসায় সহজে বাড়ির মালিকেরা ব্যাচেলরদের বাসা ভাড়া দেয় না। অন্য সব ফ্লোরগুলো ভাড়া দেওয়া, কেবল এই ফ্লোরে কেউ নেই। তখন অবশ্য কোনো প্রকার সন্দেহ হয় নাই। আমি নিশ্চিন্তে উঠে গেলাম। সব থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা এখান থেকে একদমই কাছে, হেঁটে যাওয়ার দূরত্বে। কদিন ভালোই কাটছিল। কেবল সমস্যাটা ছিল যে রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। ভালোই হতো যে প্রচণ্ড গরম ছিল বাইরে, কিন্তু আমি এসি চালু না করেও ঠান্ডার আরাম পেতাম। আরেকটা ব্যাপার যে বাড়ির মালিক প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত, আমার কোনো সমস্যা হচ্ছে কি না কিংবা আমি ভালো আছি কি না। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারার একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম। তবে আমি যখন বলতাম কোনো সমস্যা নেই, তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হতো যেন বুকের ওপর থেকে 10 মনের একটা পাথর সরে গেল। আমার তারপর থেকেই খানিকটা সন্দেহ তৈরি হলো। এখন সন্দেহ তৈরি হলেই তো বাড়ির মালিকের কাছে গিয়ে বলা যায় যে, আঙ্কেল, আপনার বাড়িতে কি কোনো ভূত আছে? আর জানতে চাইলেই উনি কেনই বা বলবেন? তার উপরে বাড়ি থেকে চলে যেতে বলতে পারেন। আমি কেন এত চমৎকার জায়গা ছাড়ব? তবে একদিন পাড়ার দোকানের কাছে জানতে চাইলাম। প্রথমে তো ব্যাটা বলতেই চায় না। তবে আমি ওই ফ্ল্যাটে 2 সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর গলা নিচ করে যা বলল তার সারমর্ম হলো, আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। মেয়েটার নাকি ওখানে মারা গিয়েছিল। মেয়েটার নাম ছিল নীলি। এর আগে ওই ফ্ল্যাটে কেউ নাকি 1 সপ্তাহের বেশি থাকতে পারে নাই। আমি সপ্তাহ 2-1 কীভাবে আছি এ নিয়ে তার বিস্ময়ের শেষ নাই। আমি হেসে উড়িয়ে দিলাম। সদাইপাতি কিনে নিয়ে হাজির হলাম বাসায়। বাসায় আসার পরেই আমি ব্যাপারগুলো একটু চিন্তা করতে শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দিই, নিজের মনে মনে একটু কিছু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে। আসলে কিছু একটা আছে এই বাসা, বিশেষ করে ঠান্ডার বিষয়। তাছাড়া আরেকটা ব্যাপার আমি আগে লক্ষ্য করিনি, তবে লক্ষ্য করার দরকার ছিল বলে মনে হচ্ছে। আমি এমনিতেও বাইরে খাওয়া দাওয়া করি, তবে মাঝে মাঝে চরম ক্ষুধার মুহূর্তে যখন বাইরে যেতে ইচ্ছে করে না, তখনই ঘরেই কিছু বানিয়ে নিই। এই 2 সপ্তাহে 2বারের মতন এমন হয়েছে।
রাতের বেলা যখন ক্ষুধা লেগেছিল তখন একবার বোম্বাই টোস্ট আর খিচুড়ি রেঁধেছিলাম। সেগুলোর বাসন আমি আধো অবস্থায় রেখেছিলাম সকালে পরিষ্কার করব বলে। সকালে অফিসে চলে যাওয়ার ফলে আর করা হয় নাই, কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা। পরে আমার মনে হয়েছিল আমি হয়তো সেগুলো পরিষ্কার করেই রেখেছি, আমার মনে নেই। যাক, আমি আর বেশি চিন্তা করলাম না। যেই থাকুক, যদি সত্যিই থাকে তাহলে সে যে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। যদি ভয় দেখতো তাহলে এতদিন সামনে চলে আসতো। নীলিকে দেখি আরও সপ্তাহখানেক পরে। আমি অফিস থেকে বাড়ি এসেছি সবে মাত্র। সেদিন কাজের খুব চাপ ছিল। বাসায় আসতে আসতে প্রায় রাত 10টা বাজে। ঘরে ঢুকে আমার শরীর যেন আর চলছিল না। দরজা থেকে জামা কাপড় খুলতে শুরু করলাম। লক্ষ্য কেবল বিছানা। আগে ঘন্টাখানেক ঘুমানোর ইচ্ছা, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। খেয়েই এসেছি, সুতরাং কোনো চিন্তা নেই। আমি জুতা মোজা খুলে এদিক ওদিক ফেলতে ফেলতে শোবার ঘরের দিকে এগোচ্ছি, তখনই পেছন থেকে ঠান্ডা মিহি কণ্ঠে একজন বলে উঠল, এত অগোছালো কেন আপনি? আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে। আমার হয়তো প্রথমে ভাবার দরকার ছিল যে অন্য কেউ আমার ঘরে ঢুকেছে, কিন্তু কণ্ঠটিতে এমন কিছু ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠল। ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেক নেমে এসেছে। আমার খানিকটা শীত করতে লাগলো। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম সে এইটা আমার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। এটা একটা ভালো ভূত, ভালো পেতনি। খুব বেশি কাজ হচ্ছিল না। প্রবল ইচ্ছে করছিল সামনের ঘরের দিকে দরজা বন্ধ করে দিই। ইচ্ছেটা দমন করলাম। অনেক সাহস সঞ্চয় করে পেছনে তাকানোর প্রস্তুতি নিলাম। আমি ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, তবে আমার জোড়া জামা কাপড় আর জুতো মোজাগুলোও গোছানো রয়েছে। আমার মনে হলো মেয়েটা চলে গেছে, কারণ তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এরপর মেয়েটার অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার। প্রথমবার আমার অগোছালতার জন্য মৃদু শাসন। আমি আবিষ্কার করলাম যে মেয়েটা আমার আর ভয় লাগছে না মোটেই। গতকালকে আমি অফিস যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে গেলাম আমার অগোছালো শার্টের ওপর, আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছেই কিছুটা হাস্যকর শোনালো যে আমি একটা পেতনির সাথে দেখা করতে চাচ্ছি। মানুষজন শুনলে কি ভাববে কে জানে। অফিস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না, তবে আমার শার্টখানা ঠিকই গোছানো ছিল। রাতে ঘুমাতে যাবার আগে জানালার দিকে তাকিয়েই তখনই একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। প্রথমে বুকের ভেতরটা ধক করে উঠলেও সামনে নিলাম পরক্ষণেই। নিজে এগিয়ে গেলাম সামনে। ছায়াটা তখনও জানলার ওপাশে রয়েছে চুপচাপ। আমি আগে গিয়েই জানতে চাইলাম, তুমি কি এসেছো? তখনই নীলি জানতে চাইলো কথাটা। ঘরের আলোতে মেয়েটা যখন এলো, আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি। আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না, কেবল চেয়ে রইলাম। নীলি বলল, কি পেতনির চেহারা দেখে খুব পছন্দ হয়েছে বলেই খুব জোরে হাসতে লাগলো। আমি বললাম, বিশ্বাস হচ্ছে না। আমাদের ছোটোবেলা থেকে যা শেখানো হয় শাকচুন্নি আর পেতনি বিষয়ে তা দেখি পুরাই উল্টো। নীলি আমার দিকে তাকিয়ে বলল, তুমি বেশ সাহসী দেখছি। এর আগে মানুষগুলো বেশ ভীতু ছিল। যাক ভালো, তোমার সাথে টুকটাক কথা বলা যাবে, চাইলে প্রেমও করতে পারো। তাই জানি সুন্দরী পেতনি প্রেম করা সুবিধা কি? কি শুনি? পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই কথা বলার পরই দেখলাম নীলির মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই। সে কি, কোথায়? আমার কথায় কষ্ট পেলে নাকি? না ঠিক আছে, না ঠিক নেই, আমাকে বলবা তারপর যাবা। নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হয়ে গেলাম। আমি একটা অশরীরীর সাথে আর্গুমেন্ট করতেছি। আমার বলার ধরনই কি জানি না। নীলি আবারও হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমার যা মনে করো, আমরা কিন্তু আসলে এতটা ফ্রি না। তোমাদের যেমন নিজেদের একটা জগৎ আছে, ঠিক আমাদেরও একটা জগৎ আছে, আমাদেরও সেখানে থাকতে হয়। তাহলে আমাদের জগতে আসলে যাদের মৃত্যু অস্বাভাবিক হয় তাদের সাথে এই জগতের একটা সংযোগ স্থাপন হয়ে যায়। চাইলেও আমরা এখানে থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি না, বুঝছো? ইচ্ছা করে থাকি না। বুঝলাম। তা কখন আসবা আবার? আসলেই টের পাবা। এখন যাই। নীলির অনেক কিছু জানা হলো না, তবে মেয়েটা আবার আসবে, তখন ওর সাথে চুটিয়ে আড্ডা দেওয়া যাবে। নীলি যেভাবে জানালা ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। আমি নিজের বিছানার দিকে রওনা দিয়ে ঘুমানোর জন্য। আচ্ছা
তোমরা আমাদের কি মনে করো বলো তো? কী আবার মনে করব? এতদিন যা শুনে আসছি তাই মনে করব? কি শুনেছ? কোথায় শুনেছ? না মানে ভূত এফএম। ভূত এফএমের নাম শুনলেই নীলির মুখটা বিরক্তিতে ভরে গেল। আমার দিকে তাকিয়ে বলল, তোমরা ওই আরও যে না ফাটজেকে যদি আমি সামনে পেতাম না, তাহলে তার গাল থাপড়া লাল করে দিতাম। বেটা ফাজলের এক শেষ। তার মানে কিচ্ছু সত্যি না? অবশ্যই না। তাহলে এই যে এত মানুষ মরে কিভাবে? আশ্চর্য, আমরা কিভাবে মরে আমরা জানি নাকি? নিজেরা ভয় পেয়ে মরলে আমাদের কি করার আছে? আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমাদের ভয় দেখাবো? আমি বললাম, আচ্ছা তোমাদের পৃথিবীটা কেমন? নীলি কী যেন ভাবলো, তারপর বলল, কিভাবে বলবো? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, ভালো করে বললে। আমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা তোমাদেরই মতন। বলতে পারো একটা পৃথিবীর প্যারালাল ওয়ার্ল্ড থাকে না, ঠিক তেমন। বুঝলাম না। ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলির সাথে কথা বলা। মেয়েটিও ঠিক যেন আমার জন্য অপেক্ষা করে। আমি বাসায় আসলে দেখতে পাই আমার জন্য বাথরুমে গরম পানি অপেক্ষা করছে। আমি গোসল করে টের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার বুঝতে কষ্ট হয় না নীলি চলে এসেছে। আগে তো আমরা কেবল আমার শোবার ঘরেই কথা বলতাম, এখন বাসার সব জায়গায় আমাদের দুজনের একসাথে চলাচল। টিভি দেখতে দেখতে কিংবা কারেন্ট করে চলে গেলে বারান্দায় বসে কথা চলে। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, একটা অশরীরীর সাথে আমি কিভাবে এত কথা বলি, কেমনে করে বলি। আরেকটা জিনিস যেটা হয়েছে, নীলি এখন থেকে আসার সময় সাথে করে কি যেন একটা নিয়ে আসে। আমার যেমন ম্যাঙ্গো জুস খাই ঠিক তেমনি প্যাক করা থাকে। তার গায়ে অদ্ভুত ভাষা, কি যেন লেখা। ওর কাছে জানতে চাইছিলাম সে এই জিনিসটা কি। ও বলল সে ওদের ওখানকার একটা খাবার লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমি যেমন পাইপ ঢুকিয়ে জুস খাই, এইও ঠিক তেমন পাইপ ঢুকিয়ে খেতে শুরু করলাম। সত্যি বলতে কি এক অদ্ভুত স্বাদের জিনিস, আমি এর আগে কোনো দিন খাইনি। এরপর থেকে নীলির প্রতিদিন নিয়ে আসতো, বলতে গেলে আমি ওকে নিয়ে আসতে বলতাম, আর সাথে সাথে আমাদের আড্ডাটা তো চলতোই। নীলি আমাকে বোঝানোর জন্য হাতটা তুলল, তারপর মাথায় কি যেন একটি চুলকালো, তারপর বলতে শুরু করলো, দেখো আমাদের আর তোমাদের পৃথিবীটা কিন্তু একই রকম। যখন কেউ একজন তার দেহ থেকে মুক্ত হয়, তখনই সে আবার আমাদের পৃথিবীতে প্রবেশ করে কিংবা প্রবেশ করার পথ খুঁজে পায়। বলা চলে তার ভিতরে সেই প্রবেশ পাওয়ারটা চলে আসেছে। এবং সত্যি কথা কি, যদি একবার সেই এই পৃথিবীতে প্রবেশ করে ফেলে, তাহলে তাদের আর অন্য কিছু মনে থাকে না। আমি বললাম, তাহলে তোমার আবার এই পৃথিবীতে কেন? আগে একদিন বলেছিলাম মনে নেই? আসলে যারা একটু অপঘাতে মরে তারা সহজে এই পৃথিবীর মায়া ঠিকমতো ছাড়তে পারে না, তাদের পরিত্রাণটা ঠিকমতো হয় না, তাই দুই পৃথিবীর মধ্যে তাদের বিচরণ চলে। বুঝছ? বুঝলাম। বাবা, তোমার শরীর ঠিক আছে তো? আমি বাড়িওয়ালার দিকে ভালো করে তাকাই। ভেবেছিলাম দিনকে উনি হয়তো আমার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিবেন, বিশেষ করে যখন দেখবেন যে আমি ঠিক ভয়টয় পাচ্ছি না। তার উপরে ওনার বাড়ির ছাড়ারও কোনো নামও নিচ্ছি না। কিন্তু আমার ধারণাটা খানিকটা ভুল প্রমাণিত করে দিই বাড়িওয়ালা আমার খোঁজ খবর নিয়মিত করতে লাগলো। একদিন তো আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন, তোমার শরীর ভালো তো? জি আঙ্কেল। রাতে ঘুম হয় ভালো? জি। ও না মানে তোমার শরীর কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো, তাই জানতে চাইলাম। না আসলে অফিসে খুব চাপ যাচ্ছে তো ইদানিং, তাই। ও আচ্ছা। আমার কথা শুনে বাড়িওয়ালার মনে হলো ঠিক পছন্দ হলো না। তিনি ঠিক বিশ্বাসও করলেন না মনে হয়, অন্তত তার চোখে দেখে তো তাই মনে হলো। তিনি আর কিছুই জানতে চাইলেন না। তবে একটা ব্যাপার আমার নিজের কাছেও কেমন যেন লাগলো। ইদানিং সবাই বলছে আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে। কারণটা আমি নিজেও ঠিক করে বলতে পারছি না। চোখের নিচে কালি আর গালের হাড় কেমন যেন বসে যাচ্ছে। কেন যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, এদিকে নীলির সাথে আমার সম্পর্কের যেন আরও একটু ধাপ এগিয়ে গেল। ও বলতে লাগলো আমার বাসার সব কাজকর্ম করে দেবে, আমাকে কিছু করতে হবে না, সব কিছু ঠিক জায়গায় রেখে দেয়। আর প্রতিদিনই সে অদ্ভুত জুস তো আসেই। আমি বেশ ভালো আছি। মাঝে মাঝে মনে হয় একটা লক্ষ্মী বউ যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো। আমি কেবল এই কথাটা চিন্তা করেছি, ঠিক সেদিনই ও কথাটা আমাকে বলল, সাথে অনেকটাই দুঃখ করলো। যদি সে বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আমার বউ হতো। এমন সময় ও আমাকে অদ্ভুত একটা প্রস্তাব দিল, যা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম। কেবল অবাকই না, বিস্মিত হয়ে গেলাম। এটা কি সম্ভব? যদি তুমি চাও। আসলেই চাও কি না সেটাই হলো ব্যাপার। আমি কেবল বললাম চাই, অবশ্যই চাই। আমার কেমন জানি মনে হলো নীলি আমার কথা শুনে খুব বেশি খুশি হলো, একটু যেন বেশিই খুশি।
প্রস্তাবটা এরকম যে ওর পক্ষে তো আমার পৃথিবীতে আগের মতো আসা সম্ভব না, কিন্তু আমার পক্ষে নাকি ওর পৃথিবীতে যাওয়া সম্ভব, এবং ওর মতো করে, তবে সমসাময়িক সময়ের জন্য। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করব। ও কেবল আমাকে বুঝিয়ে দিল ওর আর আমার ভিতরে পার্থক্য হচ্ছে আমার শরীরটা। এখন কাজটা হবে আমার আত্মাটাকে আমার শরীর থেকে আলাদা করার। যদি আলাদা করতে পারি তাহলেই নাকি সম্ভব। নীলি আমাকে যা বলল তার অর্থ হচ্ছে মানুষের আত্মাটা শরীরের সাথে আটকে থাকে কেবলমাত্র মনের জোরের কারণে। মন নাকি অবচেতনভাবেই জোরে খাটিয়ে নিজের শরীরের ভেতর আটকে থাকে। এখন আমার মনের উপর জোর সৃষ্টি করতে হবে, যাতে করে আমি যেন আমার আত্মাটাকে বের করতে পারি। শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাবে। প্রতিদিন ঘুমানোর আগে খুব চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোথায় কি। এভাবে সপ্তাহে খানেক চেষ্টা করেও যখন কোনো লাভ হচ্ছিল না, তখন একদিন নীলিকে চোখের পানি আটকে আমার তাকিয়ে থাকতে বললাম। অনেক কষ্টে সে আমাকে কেবল বলল বেঁচে থাকতে তার কোনো ইচ্ছা পূরণ হয়নি, মরে গিয়েও হবে না। কেন জানি ওর কান্না মিশ্রিত চেহারা সহ্য হলো না। নিজের ওপর খুব রাগ হলো। ঠিক ওই দিনই কিছু একটা হলো। ঠিক রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠেই দেখি চারিপাশে কেমন আবছায়া আলোর মতো কিছু একটা খেলা করছে। কিন্তু আমি যতদূর খেয়াল ছিল, আমার ঘরটাতে কোনো সময় পুরোপুরি অন্ধকার ছিল না। আশেপাশের ঘরের আলো এসে ঘরের আলো থেকে যেত সারা রাত। আলোটা কেমন অপরিচিত মনে হলো। অন্তত আমার জীবন দশায় এমন আলো আমি কোনো দিন দেখিনি। এই আলোর ব্যাখ্যা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তবে আস্তে আস্তে আমি টের পেলাম রাতটা আসলেই আমার শোবার ঘরেই। এই অদ্ভুত আলোর কারণে অন্যরকম লাগছে। নিজের ঘরের আসবাবপত্র, জানালা, দরজা সবই চিনতে পারলাম একটু পরে। আমি এদিক ওদিক তাকিয়ে একটু নড়তেই কেমন যেন নিজেকে খুব বেশি হালকা মনে হলো। নিচে তাকিয়ে আমার চোখ আকাশে উঠল। নিচে চেয়ে দেখি কেউ শুয়ে আছে, দেখতে হুবহু আমার মতো। এমনকি আমি রাতের বেলা যেটা পরে ঘুমিয়েছিলাম সেই পোশাকটাই পরে আছে। আমি কিছুটা অবিশ্বাস চোখ নিয়ে তাকিয়ে রইলাম সেদিকে। তাহলে সত্যি কাজ হয়েছে। এবার নীলির কাছে যাওয়া যাবে। নীলির দেশে আমি প্রবেশ করতে পারবো? সত্যিই কি পারবো? আমি যেই না আরেকটু নড়তে যাব, তখনই দেখলাম একটা কিছু দড়ি জাতীয় জিনিস দিয়ে আমার ঠিক পায়ের কাছ থেকে আটকানো, এবং সেটা আমার ঘুমন্ত শরীরের পায়ের কাছে আটকানো, অনেকটা শেকলের মতো। ওটা নিয়ে আমি আমার দেহের সাথে আটকে আছি। আমি কিছু সময় টানাটানি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেটা খুলল না, কিংবা খোলার কোনো লক্ষণও দেখলাম না। ঠিক সেই সময় নীলিকে দেখতে লাগলাম। ওর সাথে সাদা ফলওয়ালা একটা কুঠার জাতীয় কিছু আমার দিকে তাকিয়ে হাসলো। তবে ওর হাসির ভিতরে কেন জানি কোনো প্রাণ দেখতে পেলাম না, বরং সেখানে কেমন যেন একটা তাড়াহুড়া ভাব। নীলি বলল, এটা কেটে ফেলতে হবে, কোনো ক্ষতি হবে না তো? আরে না, কোনো সমস্যা নেই। আমার কথার ওপর ভরসা নেই? আমার অবশ্য আরও কিছু চিন্তা ভাবনা করার ইচ্ছে ছিল। এভাবে কেটে ফেলা কি ঠিক হবে? আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আমার আত্মার বন্ধন। কেবল মনটা এটাই হচ্ছে প্রধান, যেটা আমাকে আমার শরীরের সাথে আটকে রেখেছে। এখন যদি এটা ছিঁড়ে ফেলি, তখন আমি আবার ফিরে যেতে পারবো তো আমার শরীরে? নীলি যখনই আমার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে গেল, তখনই একটা কাজ হলো। আমার শোবার ঘরের দরজাটা হুট করে খুলে গেল। দরজার দিকে তাকিয়ে দেখি সেখান থেকে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, সাথে আরেকজন। তাকে চিনতেও আমার খুব বেশি কষ্ট হলো না। আমার এলাকার মসজিদের ইমাম। দরজা খুলে কেউ আমার দিকে তাকালো না। এমন একটা ভাব যেন আমাকে তারা দেখতেই পাচ্ছে না, তাদের চোখে আমার ঘুমন্ত শরীরের দিকে। বাড়িওয়ালা খুব উত্তেজিত হয়ে কিছু একটা বলল, কিন্তু আমি আবছাভাবে শুনতে পেলাম। মনে হলো যেন আমাকে দূর থেকে শুনতে পাচ্ছে। কেবল একটা কথাই কানে গেল। বাড়িওয়ালা বলছে, দেরি হয়ে গেল নাকি? হুজুর বলল, না, মনে হয় এখনও শরীর গরম। তারপর হুজুর আমার শরীরের দিকে এগিয়ে এসে হাতি স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর কেঁপে উঠল। নীলির দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। তারপর হুজুর পানি জাতীয় ছিটালো আমার উপর। আমার আর কিছু মনে নেই। সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠলাম। তাকিয়ে দেখি বাড়িওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ খোলাতে আর মুখে একটা দুশ্চিন্তার একটা রেখা একটু কমে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না কি হলো, আর বাড়িওয়ালা আমার ঘরে কি করছে। রাতের ঘটনাগুলো কেমন আবছা আবছা মনে আছে। একটু পরে পাড়ার মসজিদের ইমাম এসে আমাকে দেখলেন। আমাকে গত রাতের ঘটনা বললেন। আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করেছিলাম। সেই শুনেই বাড়িওয়ালার আমার দরজার সামনে এসেছিলেন। তিনি আগে থেকে আজ করেছিলেন যে কিছু একটা হয়েছে আমার। সোজা গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব জানতে চাইল, ওই মেয়েটার সাথে কতদিন ধরে কথা বলো? ওই মাসখানেকের উপর। ও কি তোমাকে কিছু খেতে দিত?
মানে সাথে করে নিয়ে আসতো। ওটা খেয়েই তোমাকে বশ করেছে, তোমার চিন্তা ভাবনাটাকে বসে এনেছে। যাই হোক, এখন অনেকটা ভালো আছে। সময় মতো না এলে অনেক বেশি ক্ষতি হয়ে যেত, তুমি হয়তো আর বেঁচে থাকতে না। এখানে আর থেকো না। ওই দিন বাসা ছেড়ে দিলাম, জিনিসপত্র আপাতত থাকুক। আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এক বন্ধুর বাসায় গিয়ে থাকি, অন্য বাসা না খুঁজে পাওয়ার আগ পর্যন্ত। সিএনজিতে হঠাৎ কি মনে হতে ব্যাগটা খুলতেই দেখলাম আমার জামা কাপড়ের ভেতরে এক টুকরো কাগজ। সেখানে কেবল একটা লাইন লেখা আছে, তোমাকে কাছে পেতে চেয়েছিলাম হয়তো একটু অন্যায় পথে। এইটাই কেবল আমার অপরাধ ছিল, আর কিছু লেখা নেই। আমি কাজটা দুমড়ে ছুঁড়ে দিলাম বাইরে। পেতনির ভালোবাসা পাওয়া থেকে বেঁচে থাকাটা আমার কাছে বেশি আনন্দের মনে হলো। গল্প 24, ভয়ানক নরক। কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে রটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে। আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম। এভাবে খুব মজাতেই ছিলাম আমরা। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালু আমার সব সময়কার দোস্ত, তাই কালুকেও বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনেই সবাই রওনা হলো। পথে যেতে যেতে তেমন কোনো দুষ্টামি করতে পারিনি, কারণ আম্মু পাশেই ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। বেশ খেলাম আমরা দুজনই। আম্মুরা নাকি কয়দিন নানু বাড়িতে বেড়াবে, তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসব বলে ঠিক করলাম। কারণ নানু বাড়িতে দুষ্টমি করে সুবিধা করা যাবে না। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন। বললেন, তবে বাড়িতে ফিরে যা, যে বদমাশি তোরা করস এখানে তো করতে পারবি না। আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকালবেলায় বের হলাম নানু বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেন করেই যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবেই তো খেলা শেষ। স্টেশন যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের দিন কয়টায় তা জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নেই, তোমাদের মতন থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবো, ওইটাতে করে যাইতে পারবা। আমি আর কালো লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাব, এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন। কিন্তু ঘটনা ঘটল বিপরীত। মাগরিবের আজান দিল, অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারের যে লোকটা এসে বলল, এই যে ট্রেন এসে গেছে, উঠা পড়ো, এইটা এইখানে বেশিক্ষণ দাঁড়াইবে না। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কয়জন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনই। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশে যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আবার ঝিমাতে শুরু করলো। ট্রেন বেশ জোরেই চলছিল, জানালাগুলো খোলা ছিল, তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি হলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ফ্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। মৃত্যুকে খুব কাছে থেকে দেখলাম। এমন সময় আমাদের চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকেই ঘিরে ধরল। কারো গাল ফুটে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, কারোর গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা পানিতে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম, তারপর থেকেই আমাদের এই অবস্থা, তোমরাও এই একই পরিণত হবে, মরার জন্য তৈরি হও। আমার চারপাশ অন্ধকার হয়ে এলো।
জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি, পুরো শরীর ভেজা। কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝতে উঠতে পারলাম না। আমরা ট্রেনে ছিলাম, তারপর ট্রেনের পানিতে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। পানির নিচে আমার সাথে যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম। এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনে টিকিট কাউন্টারে দেখেছিলাম, লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরও অসম্ভব কিছু হয় কি না। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ ধুম করে একটা শব্দ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়লো। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো। পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে, তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিকে থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে, অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে। মনে হচ্ছিল এরই থেকে মরে যাওয়াই বেশ ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল। কারোর মাথা ফেটে মগজ বেরিয়ে আছে, আবার কারোর চোখ বোধ হয় বেরিয়ে আছে, কারোর বা হাত পা নেই। ওই রকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কণ্ঠে এবং কি কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে গেল। আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে, ভয় কী জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরও কী যেন বলছিল, শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসার খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগারাগি মুখ করে বললেন, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, দুজন এমনভাবে ঘুমাচ্ছিলেন যেন শুনতেই পাননি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়েছিলেন। আমি আর কালু এনে একে অন্যের দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক। গল্প 25। কেশবপুর গ্রামের ভূত। আজ থেকে 20 বছর পূর্বে কেশবপুর নামের এক গ্রামে প্রতিদিন রাতে 2-3টা অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকত। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হতো না, কারণ কারোর জীবন নিরাপদ ছিল না। জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটে চলছেই। কারোর ঘাড় মটকানো, কোনো লাশের বুক গর্ত করা, আবার কোনো লাশের চোখ উপড়ানো বা চোখ নেই ইত্যাদি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গা বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এইসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়ত ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্যকে বা কারা এ হত্যাকাণ্ড ঘটায় তা স্বচক্ষে দেখা। বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় 5 জন। মুরব্বী ও অভিভাবকদের অজান্তে তারা 5 জন এই সিদ্ধান্ত নিল, কারণ কোনো মুরব্বী এই অভিযানে ছেলেদের যেতে দেবে না। এক চাঁদনি রাতে ওরা 5 জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে। কখন তারা খুনের সেই লোমহর্ষক ঘটনা দেখবে? গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলো। এবার দেখল কালো আকৃতির একটা জন্তু, যার মুখ হায়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা। তার উচ্চতা প্রায় 10 কি 12 ফুটের মতো, আর জন্তুটার হাতে একটা সদ্যমৃত লাশ। জন্তুটা শিমুল গাছের তলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখলো। এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই ঘটনা দেখে ওই 5 যুবকের একজন ভয়ে চিৎকার করে উঠল, আর তখনই হায়নার মতো জন্তুটি চোখের পলকে উধাও হয়ে গেল। এরপর এই ঘটনা 5 যুবক মিলে গ্রামে বলা শুরু করলো। ওই ঘটনার পর সপ্তাহখানিক পরে একে একে ওই 5 যুবক বিভিন্ন দুর্ঘটনা ও কালো জ্বরে মারা গেলেন। এবার একজন হুজুর ওই গ্রামের 4 কোণায় 8টা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটি কবচ পুঁতে দিলেন। সেই থেকে এই গ্রামে আর কেউ অ্যাক্সিডেন্ট হয়নি। আজকে এই পর্যন্তই। সামনে আরও ভালো কিছু গল্প নিয়ে হাজির হব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আপনারা আমার নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যেতে পারেন। সবাইকে শুভরাত্রি।